আলোচনা করব যে এই দুইটা কোশ্চেন, আমরা যে দুইটা কোশ্চেন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন আর একটা হচ্ছে এমবেডেড কোশ্চেন, তাই না? তো দুইটা কোশ্চেন সম্পর্কে আমরা মোটামুটি ট্যাগটা আমাদের কাছে আসলে অনেক সহজ, অনেক ইজি। বাট এমবেডেড কোশ্চেন আমাদের বইগুলোতে যে ভুলগুলো দেওয়া আছে, ভুল না মানে বইগুলোতে আসলে যে থিমসগুলো দেওয়া আছে সেই থিমস পড়ে আসলে এমবেডেড কোশ্চেন পুরোপুরি শেখাটা পসিবল না। এখন এটা কেন? আসলে আমরা শিখছি এমবেডেড কোশ্চেন, কিন্তু পরীক্ষার হলে গিয়ে আমরা ভুল করে চলে আসছি। এবং আমি একটা প্রশ্ন সমাধান করতে লেগেও দেখেছি যে অনেক স্টুডেন্ট হচ্ছে সেই এমবেডেড কোশ্চেনটা ভুল করছে। আসলে ফুল কনসেপ্টটা না থাকার কারণে, আমাদের বই ভিত্তিক একটা কনসেপ্ট আছে, এই কনসেপ্ট থাকার কারণে আমাদের এমবেডেড কোশ্চেনটা ভুল হচ্ছে। সেটা আজকে ক্লিয়ার করে দেবো। ট্যাগ কোশ্চেন ইজ এ খুবই ইজি একটা টপিকস, দুইটাই শুরু করে দেবো। কিন্তু আমার এই ক্লাস যারা করছি, এই ক্লাসটাতে মনে রাখতে হবে এমবেডেড কোশ্চেন কোনো বইয়ের রুলসে যাবে না, কোনোভাবেই যাবে না। আর যদি বইয়ের রুলসে যায় তাহলে সঠিক ধারণা পাবো না। তো এর জন্য আমরা কি করব, এমবেডেড কোশ্চেনটা পড়বো ঠিক এইভাবে এবং বই থেকে আলাদা করে পড়তে হবে, কারণ এখানে অনেকগুলা কনফিউশন আছে সঠিক ধারণা না থাকার কারণে। আচ্ছা আসি, প্রথমে আমরা এখানে একটা দেখতে পাচ্ছি যে এমবেডেড কোশ্চেন আসলে কি, যেমন কি ধারণা সেটা আমরা একটু বলবো। হু আছে, হুম আছে, হুজ আছে, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার অ্যান্ড হোয়াই। এই শব্দগুলো রিলেটিভ প্রোনাউনের মধ্যে, মানে হচ্ছে সেন্টেন্সের ঠিক মিডিল বরাবর বসবে। কোথায় বসবে? সেন্টেন্সের ঠিক মিডিল বরাবর বসে কখনো রিলেটিভ প্রোনাউন হবে, কখনো এমবেডেড কোশ্চেনের কাজ করবে, কখনো রিলেটিভ প্রোনাউন হবে, কখনো এমবেডেড কোশ্চেনের কাজ করবে। সমস্যাটা আসলে এইখানেই। আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, মানে এই যে এই শব্দগুলো, তাই না? কোন শব্দগুলো? এই শব্দগুলো, মানে WH ওয়ার্ডগুলোই সেন্টেন্সের মিডিল বরাবর বসা হয়। আচ্ছা, তার আগে আমরা একটু বলে দিই যে এমবেডেড কোশ্চেন মানে হচ্ছে পরোক্ষ কোশ্চেন। কি? পরোক্ষ কোশ্চেন মানে হচ্ছে পরোক্ষ প্রশ্ন, যেটাকে বলা হয় পরোক্ষ প্রশ্ন। মানে এটা সরাসরি প্রশ্ন না, পরোক্ষভাবে প্রশ্ন তৈরি করা হয়। একটা সেন্টেন্সের মধ্যে একটা প্রশ্ন প্রবেশ করে দেওয়া হয়, বা দুইটা প্রশ্নকে একসাথে করে দেওয়া হয়। কয়টা প্রশ্নকে? দুইটা প্রশ্নকে বা দুইটি প্রশ্নকে একসাথে করে দেওয়া হয়। আমরা যারা সমাস পড়েছি, আমরা পড়ি না যে সমাসবদ্ধ বাক্য, সমাস করার মাধ্যমে কিন্তু একটা বাক্যকে বা একটা পুরো বাক্যকে একটা শব্দতে রূপান্তরিত করা যায়, একটা পুরো বাক্যকে একটা শব্দতে রূপান্তরিত করে ওই বাক্যটাকে ফুলিভাবে প্রকাশ করা যায়। আসলে এমবেডেড কোশ্চেনটাও ঠিক এক, যে দুইটা কোশ্চেনকে একটা সেন্টেন্সের আন্ডারে এনে কোশ্চেনটা সলভ করা যায়। কিন্তু এইখানে যে সমস্যাটা তৈরি হয়, আমাদের বাংলাদেশের যতগুলো বই আছে সবগুলো বইয়ে এমবেডেড কোশ্চেনের কোনো ফুল ধারণা নেই। এইখানে আমাদের প্রবলেম। এখন আমি বিভিন্ন বই ঘাটালেও আমি পারবো না, বা টোফেল এখন ঘাটাতে হবে, ক্লিপ ঘাটাইতে হবে। তো সব থেকে বড় বিষয় হচ্ছে আমি ঘাটিয়ে ফেলেছি। আর আমি যখন ঘাটিয়ে ফেলেছি তখন আমি আসলে এই জিনিসটা ক্লিয়ার করতে পারবো। আচ্ছা, এমবেডেড কোশ্চেনের কথাগুলো একটু আসি। আমরা এখানে দুইটা কোশ্চেন দেখতে পাচ্ছি, যারা দেখছি তারা একটু উত্তর দিব যে এই দুইটা কোশ্চেন মানে হচ্ছে এই কোশ্চেনটা এবং এই কোশ্চেনটার মধ্যে কোনটা এমবেডেড কোশ্চেন। আচ্ছা, কোশ্চেন মানেই যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এমনটা না, হ্যাঁ? কোশ্চেন মানেই যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এমনটা না, সরি, কোশ্চেন মানেই যে প্রশ্নবোধক চিহ্ন থাকবে এমনটা না। তো এইখানে আমি প্রশ্নবোধক চিহ্ন দিইনি কেন, এমনটা না, আমি একটু পরে বলবো যে এইখানে আসলে আমি প্রশ্নবোধক চিহ্ন দিইনি। কেউ যদি জেনে থাকি, আই নো হু ইজ হি অ্যান্ড আই নো হোয়াই হি লিভস, কোনটা এমবেডেড কোশ্চেন? এইটা আগে আমরা একটু জানার চেষ্টা করি কোনটা এমবেডেড কোশ্চেন। এর মধ্যে কত নাম্বারটা? সেকেন্ড নাম্বারটা। প্রথম নাম্বারটা এমবেডেড কোশ্চেন না কেন? আচ্ছা, এখন কথা হচ্ছে এইখানে আমাদের সমস্যাগুলো সৃষ্টি হয় যে প্রথম নাম্বারটা না কেন এবং দ্বিতীয় নাম্বারটা কেন, এইটা নিয়ে আমাদের কনফিউশন সৃষ্টি হয়, তাই না? এর কারণ হচ্ছে ফুল কনসেপ্টটা না থাকা। এরকম মানে আমি তো আসলে এটা অনেক ইজিলি দিয়েছি। কেউ কেউ তো মনে করবে যে আই নো, আমি যদি এই সেন্টেন্সটাও লিখি যে আই নো হু, আচ্ছা, হু হি ইজ, অনেকেই কিন্তু এই প্রশ্নটার, আচ্ছা
আই নো হু হি ইজ, এই প্রশ্নটাও যদি আমি দিই আর এখানে যদি আমি প্রশ্নবোধক একটা চিহ্ন লাগিয়ে দিই, তাহলে অনেকেই ভাববে যে এইটাই মনে হয় সঠিক। না, এইটা সঠিক না, এইটা বেঠিক, মানে এইটা এমবেডেড কোশ্চিন না। বুঝিনি? এখানে আমি কোনোটাতেই কোশ্চিন মার্ক দিইনি। হ্যাঁ, যে এইটা তো আমি হচ্ছে ভুল বাক্য লিখলাম, এটা তো আমি একটা ভুল বাক্য লিখলাম, এটা কোনো অ্যাসার্টিভ সেন্টেন্সই না। এইভাবে কোনো সেন্টেন্সই তৈরি হবে না, এইভাবে কোনো সেন্টেন্সই তৈরি হবে না। কোনটা? আই নো, এইভাবে কোনো সেন্টেন্সই নাই, এটা তো ভুল সেন্টেন্স, এইটা তো ভুল সেন্টেন্স, এটা তো পুরোটাই ভুল সেন্টেন্স। এখন এখানে আমি প্রশ্ন লাগাই, না লাগালেও ভুল, লাগাইলেও ভুল। কেন ভুল এইটা এখন দেখব, কেন ভুল এইটা এখন দেখতে হবে। প্রথম কথা হচ্ছে এমবেডেড কোশ্চিন মানেই যে প্রশ্নবোধক থাকবে এমনটা না, আমাদের 4টা শব্দ সম্পর্কে জেনে রাখতে হবে। আমি কিন্তু প্রশ্ন সমাধান ক্লাসে কিন্তু এই 4টা শব্দের কথা বলেছি। তার মধ্যে একটা হচ্ছে হোয়ার, একটা হচ্ছে হোয়েন, একটা হচ্ছে হাউ, আর আরেকটা হচ্ছে হোয়াই। এই 4টা শব্দের পরে হাউটা আসলে আসে না, হাউটা আসলে পুরাই ফালতু একটা রুলস, হাউটা আসলে আসে না, বাট আমরা এখানে দিয়ে রাখলাম যে এই 4টা শব্দের পরে মনে রাখতে হবে এই 4টা শব্দ এমবেডেড কোশ্চিন, এই 4টা শব্দ এমবেডেড কোশ্চিন। তার মধ্যে এই যে হোয়ার আছে, এটা হচ্ছে এমবেডেড কোশ্চিনের রুলসে চলে যাবে। এগুলো কখনো রিলেটিভ প্রোনাউনের রুলসে আসবে না, এইটা আমাদেরকে এটা প্রথম রুলস। আমরা যদি একটু ভালো করে উপরে রুলস নাম্বার 1-এ লিখে রাখি যে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এগুলো এমবেডেড কোশ্চিনের আন্ডারে। আচ্ছা, শুধু কি এগুলো এমবেডেড কোশ্চিনের আন্ডারে? না, হুও এমবেডেড কোশ্চিনের আন্ডারে, বাট এগুলো কখনো রিলেটিভ প্রোনাউন হতে পারে না, এগুলো কখনো রিলেটিভ প্রোনাউন হতে পারে না। ঠিক আছে, এইটা আমাদের লিখে রাখতে হবে, নাউন হতে পারে না। হ্যাঁ, এখন আমরা যখন রিলেটিভ প্রোনাউন পড়ি তখনও কিন্তু আমরা এই 4টা শব্দকে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসাবে উল্লেখ করে এটাকে প্রোনাউন থেকে ধাক্কা দিয়ে বের করে দিই, তাই না? এটাকে কিন্তু প্রোনাউন থেকে ধাক্কা দিয়ে বের করে দিতে, তোরা প্রোনাউন হতে পারবি না। কেন প্রোনাউন হতে পারবে না? কারণ হচ্ছে এইটা হচ্ছে এমবেডেড কোশ্চিনের আন্ডারে। সো এটা এমবেডেড কোশ্চিন, মানে এগুলো দেখা মাত্রই বলে দেবো এটা এমবেডেড কোশ্চিনের রুলস। আমি কিন্তু রুলস বলি না এমবেডেড কোশ্চিনের। আর বাকি যেগুলো আছে, যে যেমন আই নো হু ইজ হি, হুয়ের পরে সরাসরি ইজ, মানে হুয়ের পরে সরাসরি ইজ বসলে, ভার্ব বসলে সেটা এমবেডেড কোশ্চিন না। হুয়ের পরে কিন্তু সরাসরি ইজ বসলে বা ভার্ব বসলে, কোনো একটা ভার্ব বসলে সেটা এমবেডেড কোশ্চিন না। হ্যাঁ, এরকম মানে যদি আমি একটু বলি যে এমবেডেড কোশ্চিনের ক্ষেত্রে যেগুলো এমবেডেড কোশ্চিন, মানে হুয়ের পরে যদি আমি একটা সাবজেক্ট বসাতে পারি, হুয়ের পরে সাবজেক্ট, তারপরে হচ্ছে এগুলোর পরে তো সবসময় সাবজেক্ট, যে 4টা শব্দ দেখাইলাম সেগুলোর পরে সবসময় সাবজেক্ট, তারপরে হচ্ছে হুজ না, হ্যাঁ হুজও দিয়ে দিতে হবে, হুজ এরপরে নাউন, হুম এরপরে, আচ্ছা হুজ এরপরে নাউন না, এইটা আসলে একটা অন্য সিস্টেম, মানে WH ওয়ার্ড দিয়ে। আর কি কি আছে? হোয়াট দিয়ে দেখাই, হোয়াটের পরে সাবজেক্ট, মানে এই WH ওয়ার্ডগুলোর পরপর যখন আমাদের একটা সাবজেক্ট বসবে তখন সেটা এমবেডেড কোশ্চিনের আন্ডারে চলে যাচ্ছে। আর যে 4টা শব্দ দেখাইলাম তার মধ্যে কি হোয়ার ছিল, হোয়ারের পরে সবসময় সাবজেক্ট বসবে, হোয়ারের পরে কি সবসময় সাবজেক্ট বসবে, হোয়েনের পরে কি সবসময় সাবজেক্ট বসবে, হাউ এর পরে কি সবসময় সাবজেক্টই বসবে। তার মানে ওই 4টা এমবেডেড কোশ্চিন নিয়ে নিয়েছে। আর বাকি যেগুলো আছে বাকিগুলো রিলেটিভ প্রোনাউন এবং এমবেডেড কোশ্চিনের মধ্যে ভাগ হয়ে গেছে, মানে আমরা ভাগ করে দুইজন মিলে নিয়ে নিই। এটা বুঝে গেছে? আচ্ছা, একটু অপেক্ষা করি, এটা কি অফ? আচ্ছা, এই যে 4টা আছে এটার মধ্যে আমাদের ভাগ হয়ে গেছে। একটা হচ্ছে হু প্লাস সাবজেক্ট, হোয়াট প্লাস সাবজেক্ট, মানে WH এর পরপর সাবজেক্ট বসলেই সেটা এমবেডেড কোশ্চিনের আন্ডারে চলে গেছে। আর 4টা শব্দ সবসময় এমবেডেড কোশ্চিন, কখনো রিলেটিভ প্রোনাউন হতে পারে না। আচ্ছা, আমরা নেক্সট কোশ্চিনটা একটু দিকে তাকাই। এবার আমরা চলে আসছি হচ্ছে এমবেডেড কোশ্চিনের দিকে। খেয়াল রাখতে হবে, আচ্ছা একটা জিনিস আমাদেরকে খেয়াল রাখতে হবে,
আমরা কিন্তু এই জিনিসগুলো একটু মাথায় রাখবো যে রিলেটিভ প্রোনাউন যদি হু এর পরে রিলেটিভ প্রোনাউনে সবসময় কি বসবে, ভার্ব বসবে। তারপরে হচ্ছে হুজের পরে রিলেটিভ প্রোনাউন হোক আর এমবেডেড কোশ্চেন হোক, দুইটার ক্ষেত্রেই মানে হচ্ছে নাউন বসবে। হ্যাঁ, দুইটার ক্ষেত্রেই নাউন বসবে, এবং হুম এর ক্ষেত্রে প্রোনাউন বসবে। ঠিক আছে, আচ্ছা এইটা এমবেডেড, এইটা হচ্ছে রিলেটিভ প্রোনাউন, এইটা কিন্তু এমবেডেড কোশ্চিন না, এইটা কিন্তু এমবেডেড কোশ্চিন না। হু এইটা রিলেটিভ প্রোনাউন, বাকি দুইটা রিলেটিভ প্রোনাউন এবং এমবেডেড কোশ্চিন, দুইটার ক্ষেত্রেই বাকি দুইটা একই রুলস ফলো করবে, দুইটার ক্ষেত্রে বাকি দুইটা একই রুলস ফলো করবে। কিন্তু এর নাউনের পরে যদি একটা সাবজেক্ট বসে তখন আমরা সাবজেক্ট বসাবো, নাউনের পরে যদি সাবজেক্ট বসে তখন সেটা মানে সাবজেক্ট বসাবো, সেটা দেখাবো, এখন ওইভাবে দেখাবো না, একটু পরে একটু আস্তে আস্তে দেখাই। আচ্ছা নেক্সটে চলে যাই। যেমন এমবেডেড কোশ্চেন, এখানে দেখি যে এমবেডেড কোশ্চেনের আমাদের যে স্ট্রাকচার আছে এর মধ্যে কি আছে, যে সাবজেক্ট ভার্বের এইখানে আমি ফ্রেজ লিখে রেখেছি, মানে কখনো কখনো ভার্ব না বসে পুরো একটা ভার্ব ফ্রেজ বসে যায় এই জায়গাগুলোতে, এই জন্য ভার্ব ফ্রেজটা লিখে রেখেছি। আচ্ছা তারপরে WH ওয়ার্ড মানে কি, কয়টা WH ওয়ার্ড আমরা দেখে আসলাম, 8টা WH ওয়ার্ড দেখে এসেছি আমাদের প্রথম পেজেই, কিন্তু এই যে 8টা WH ওয়ার্ড সম্পর্কে কিন্তু আমরা এখানে দিয়ে রেখেছি। হ্যাঁ, তারপরে সকল WH ওয়ার্ড, এবং তারপরে হচ্ছে ভার্ব না, তারপরে সাবজেক্ট বসবে, WH ওয়ার্ডের পরে কি বসবে, সাবজেক্ট। এখানে একটু ভুল হয়েছে, WH ওয়ার্ডের পরে সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। হ্যাঁ, এটা আমরা এডিট করে দেবো, সমস্যা নাই। WH ওয়ার্ডের পরে কি বসবে, সাবজেক্ট বসবে, তারপরে ভার্ব বসবে। এটাকে বলা হয় এমবেডেড কোশ্চেনের স্ট্রাকচার। ইজ ওকে। এখন আমরা এখান থেকে লক্ষ্য করি যে এইখানে এমবেডেড কোশ্চেন মানে কি, একটা প্রশ্ন আরেকটা প্রশ্নের মধ্যে প্রবেশ করিয়ে দেওয়াকেই বলা হয় এমবেডেড কোশ্চেন। যেমন এখানে আমরা দুইটা কোশ্চেন দেখতে পারবো, একটা হচ্ছে ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো কখন দ্য ট্রেন লিভস, মানে হচ্ছে ট্রেন ছাড়বে। তো এইটা আরেকটা কোশ্চিন, এই যে দুইটা কোশ্চিন, কয়টা কোশ্চিন, দুইটা কোশ্চিন। তো দুইটা কোশ্চিনকে একত্রিত যখন আমরা করি তখন এরকম না, রুলস এরকম না যে ওই পাশে অলরেডি কোশ্চিন করা আছে এই পাশে আমি কোশ্চিন করব না, এমনটা না। ঠিক আছে, আচ্ছা এখন কথা হচ্ছে যে আমরা যখন WH ওয়ার্ডগুলো আছে তার মধ্যে কয়টা ওয়ার্ড দেখেছিলাম, WH ওয়ার্ডের মধ্যে কয়টা ওয়ার্ড দেখেছিলাম, অ্যাডভার্বের কাজ করে 4টা ওয়ার্ড আছে না, সেই 4টা ওয়ার্ডের ক্ষেত্রে কখনো আমরা কোশ্চিন চিহ্ন মানে প্রশ্নবোধক চিহ্ন বসাবো না, ফুল স্টপ বসাবো। কোন 4টার ক্ষেত্রে, WH ওয়ার্ডের ক্ষেত্রে, মানে এই যে হোয়ার, হোয়েন, হাউ, হোয়াই, এই 4টার ক্ষেত্রে কখনো আমরা এখানে প্রশ্নবোধক চিহ্ন বসাবো না, মনে রাখতে হবে। এই 4টা শব্দের ক্ষেত্রে কখনো আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো না, বাকিগুলোর ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক চিহ্ন বসাবো। যেমন এইখানে হোয়ারের ক্ষেত্রে আমরা এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন বসিয়ে রেখেছি, এইটা আসলে ভুল একটা সিস্টেম, মানে এইটা আমি কোথার থেকে পাইলাম, এটা আমি বই থেকে তুলে নিয়ে এসেছি, অ্যান্ড এইখানেই কিন্তু সমস্যাটা তৈরি হয়েছে যে এইখানে প্রশ্নবোধক চিহ্নটা বসবে না। কেন? কারণ এখানে WH ওয়ার্ড হোয়ার দিয়ে কোশ্চিন করা হয়েছে, কি দিয়ে, হোয়ার দিয়ে কোশ্চিন করা হয়েছে। 4টা ওয়ার্ড দিয়ে কোশ্চিন করা হইলে কখনো আমি এখানে নিয়ে আসে একটা প্রশ্নবোধক চিহ্ন বসাতে পারবো না। অন্যগুলো হু দিয়ে কোশ্চিন করা হোক আমি বসাতে পারবো, হোয়াট দিয়ে কোশ্চিন করা হোক আমি বসাতে পারবো, হুজ দিয়ে কোশ্চিন করা হোক আমি বসাতে পারবো, কিন্তু এই 4টা দিয়ে কোশ্চিন করা হইলে বসবে না। লাইক দ্যাট, এটা আমি ভুলই লিখেছি, কারণ হচ্ছে আমি এখানে দেখাবো, তাই মিস্টেক ইজ মিস্টেক। তো যাই হোক, ডু ইউ নো, তুমি কি জানো, এখানে একটা প্রশ্ন করা হয়েছে তাই এখানে প্রশ্ন করা যাবে না, এগুলো না, এগুলো সিস্টেমটাই ভুল। এখানে কি হোয়ারের পরে সাবজেক্ট বসেছে, এই যে বললাম WH এর পরে সাবজেক্ট বসবে, এরপরে একটা ভার্ব বসবে, হোয়ার হি ওয়ান্টস। তো আমাদের কিন্তু পরীক্ষার হলে এইটা মিলাইতে হবে যে WH এর পরের টুকু মিলাইতে হবে, WH এর কি পরের টুকু মিলাইতে হবে। যেমন আই ডোন্ট নো, এতটুকু আমাদের লেখা থাকবে, হ্যাঁ, আই ডোন্ট নো হোয়াই, এর পরেরটুকু আমাকে বসাতে হবে, হোয়াইয়ের পরে কি বসাবো, সাবজেক্ট বসাবো, এই যে বললাম WH এর পরে সাবজেক্ট বসাবো এবং ডিড বসাবে। এইখানে আমি প্রশ্নবোধক চিহ্নটা দিইনি, তার মানে যেই বইগুলো আপনাকে এই প্রশ্নবোধক চিহ্নগুলো দিচ্ছে তারা আসলেই ভুল করে চিহ্নগুলো দিচ্ছে নাকি সেটা তাদেরকে জিজ্ঞাসা করতে হবে। যেমন এইটা কিন্তু আমি হুবাহু তুলেছি, কেন তুলেছি, এই যে বই থেকে যে ভুলগুলো আছে সেগুলো বের করার জন্য। আমি বলছি না বই ভুল, আমি বলছি সিস্টেম ভুল, কারণ এই জিনিসগুলো উল্লেখ করা হচ্ছে না, কোনো বই নেই, যদি ভালো করে লক্ষ্য করি কোনো বই আমরা পাবো না। সো আসি,
আই থিঙ্ক আমরা প্রশ্নগুলো দেখাবো কোন প্রশ্নগুলো কারেক্ট কোন প্রশ্নগুলো ইনকারেক্ট এগুলো দেখাবো। দেখানোর পরে আমরা সব কিছু আলোচনা করব, কিন্তু তার আগে আমরা ছোটো ছোটো ওইটা দেখানোর পরপর প্রশ্ন দেখালে আসলে হবে না। আবারও একটু এখান থেকে আমি একটু দেখাই দিলাম যে এইগুলো আসলে কোশ্চিন। এখন ডাব্লিউএইচ এর পরে কী বসাতে হবে? সাবজেক্ট তারপরে ভার্ব। ডাব্লিউএইচ এর পরে সাবজেক্ট তারপরে ভার্ব এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে। আর 4টা শব্দের ক্ষেত্রে সবসময় সাবজেক্ট সবসময় ভার্ব। কখন রিলেটিভ প্রোনাউন হবে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে, সেটা আমরা দেখাবো একটু পরপর। আচ্ছা যাই হোক, হুজের পরে নাউন আমরা এটা দেখিয়েছি, ঠিক একইভাবে হুমের পরে প্রোনাউন, এটা রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রে এবং এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রেও। তো হুমের পরে নাউন, তারপরে সাবজেক্ট থাকলে সাবজেক্ট দিব, না থাকলে দিব না, সোজা কথা। হাউ ম্যানি, আচ্ছা এইটা আমরা একটা কোশ্চিন দেখি, এখানে তো আমি লিখে রেখেছি। হুজের পরে নাউন, যেমন দ্য টিচার আস্কড হুজ বুক, এই যে হুজের পরে কি আছে? নাউন আছে, তারপরে তো কোনো সাবজেক্ট আসলে নাই, না সাবজেক্ট থাকার কারণে আমি এখানে ভার্বটা দিয়েছি। যদি সাবজেক্ট থাকতো তাহলে আমি এখানে ভার্বটা দিতাম না, প্রশ্নতে আছে, সমস্যা নাই। তো অন হিজ বুক, অন হিজ ডেস্ক হবে তো, ডেস্ক ওটা, হ্যাঁ ডেস্ক মানে টেবিল। আচ্ছা হাউ ম্যানিটা দেখি আমি, আই ওয়ান্ডার হাউ ম্যানি, এই যে হাউ ম্যানির পরে আমি কি বসাবো? হাউ ম্যানির পরেও আমাদের একটা নাউন বসে, কি এটা সাবজেক্ট, এইটা কি সাবজেক্ট, এইটা কি সাবজেক্ট, এইটা সরাসরি সাবজেক্ট। হাউ ম্যানির পরে সাবজেক্ট বসাইছি, সাবজেক্ট বসার পর কি উইল অ্যাটেন্ড দ্য ইভেন্ট, বাকি অংশটুকু বসাবো, ঠিক আছে। এরপরে আমরা এখানে দেখতে পাচ্ছি হাউ মাচের পরে আমরা কোনো সাবজেক্ট পাইছি, দিস ডেজ ক্রসড। আচ্ছা এখানে সাবজেক্টটাই দিস ডেজটাই ধরা হয়েছে, যে এটাই হচ্ছে সাবজেক্ট, এটা ধরা হয়েছে, সাবজেক্ট পাইনি তো এই জন্য নাউনটাকে সাবজেক্ট হিসাবে ধরে নিয়েছে, যে নাউনটাই হচ্ছে সাবজেক্ট। তার মানে হাউ মাচের পর হাউ ম্যানির পরে সাবজেক্ট বসাইতে হবে, হাউ লং এর পরেও আমরা সাবজেক্ট বসাবো। এই যে হাউ লং দ্য ইন্টারভিউ, উইল টেক, তারপরে ভার্ব বসেছে, তারপরে কি এইটা হচ্ছে ভার্ব বসেছে, এইটা হচ্ছে সাবজেক্ট বসেছে, ঠিক আছে। আচ্ছা আবার দেখি হাউ ফার, এরপরেও আমরা সাবজেক্ট বসাবো, বাট এখানে কথা হচ্ছে ক্যান ইউ টেল মি হাউ ফারের পরে আমরা কোনো সাবজেক্ট খুঁজে পাচ্ছিলাম না, একটা নাউন খুঁজে পেয়েছিলাম, কিন্তু এটা যদি সামনে বসাই তাহলে দেখতে খুবই বাজে লাগবে। হাউ ফার কলেজ ইজ ফ্রম, হয় না, তাই আমরা কি করেছি? ভার্ব বসিয়ে দিয়েছি, তারপরে কলেজ বসিয়ে দিয়েছি, ঠিক আছে। সো হাউ ফারের পরে সাবজেক্ট নাই তাই বসাইনি, সাবজেক্ট থাকলে সাবজেক্ট বসাইতাম, এতটুকু। আচ্ছা হোয়াট টাইমের পরেও সাবজেক্ট বসবে। আমরা যদি একটু লক্ষ্য করি, কুড ইউ টেল মি হোয়াট টাইম, এই যে ইট তারপরে ইজ, আগে সাবজেক্ট তারপরে ভার্ব, বোঝা গেছে। সো আবার এখানে লক্ষ্য করি, হোয়াট কাইন্ড, শি আস্কড মি হোয়াট কাইন্ড অফ বুক। আচ্ছা হোয়াট কাইন্ডের পরে সবসময় আমরা দেখি যে অফ একটা কথা লিখাই আছে, হোয়াট কাইন্ডের পরে আমরা সবসময় দেখি যে অফ একটা কথা লিখাই আছে। সো এখানে বলছে হোয়াট কাইন্ড অফ বুকস, তার মানে এইখানে বুকসটাকে হিসাবে সাবজেক্ট হিসাবে, হোয়াট কাইন্ড অফ বুক, এটা পুরোটাই আমার ধরতে হবে কি হোয়াট কাইন্ড অফ বুক, মানে এরপর একটা নাউন বসেছে, হোয়াট কাইন্ডের পরে কি বসেছে? একটা নাউন বসেছে। তো এইখানে আসলে উল্লেখটা একটু করে দিতে হতো যে কাইন্ডের পরে অফ বসে একটা নাউন বসবে, তারপরে সাবজেক্ট বসবে। আই লাইক টু রোড, এইখানে আসলে উল্লেখ করে দিইনি, এইখানে আসলে উল্লেখ করে দিতে হইতো যে হোয়াট এর পরে হোয়াট কাইন্ড, এটা একটু লিখে নিতে হবে, প্লাস অফ প্লাস নাউন, এরপরে আমাদের যদি সাবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট বসাবো, যদি সাবজেক্ট না থাকে তাহলে তো বসানোর অপশন নেই, তাহলে আমাকে ভার্বি বসে সেন্টেন্সটার অবজেক্ট বসে শেষ করে দিতে হবে। যেহেতু এখানে একটা সাবজেক্ট আছে আই, তাই আমি আইটা বসিয়েছি, বোঝা গেছে। তারপরে কি সাবজেক্ট যদি থাকে, না থাকলে তো নাই। তো এইভাবে হচ্ছে এমবেডেড কোশ্চেনগুলো শিখতে হবে, তাই কি না? তো এগুলো কিছুটা আমার বইয়ে দেওয়া আছে, বাট একদম প্রপারলি ধারণাটা কিন্তু আমাদের বইয়ে দেওয়া নাই। যেমন আমরা ডাব্লিউএইচ ওয়ার্ডের যে 4টা দেখালাম, এটা কি বইয়ে দেওয়া আছে? না। রিলেটিভ প্রোনাউনের সাথে যে মানে কোথা থেকে এর উৎপত্তির ঘটনাটা ঘটেছে, কোথা থেকে রিলেটিভ প্রোনাউন থেকে এর উৎপত্তি হয়েছে, এবং ডাব্লিউএইচ এর পরে যে প্রশ্নবোধক চিহ্ন বসাতে হয় না, তাও বই লেখা নাই। সো সমস্যাটা আসলে পরীক্ষার হলে যে এই প্রভাবটা পড়ে, পরীক্ষার হলে যে এই ইফেক্টটা পড়ে, আমাদেরকে আরেকটু বিশ্লেষণ করে পড়লে কিন্তু এই ইফেক্টটা আর পড়বে না। পরীক্ষার হলে ইফেক্টটা খুবই বেটার পড়ছে, আমিও দেখেছি বিষয়টা আসলে অনেক স্টুডেন্টের মধ্যে পড়েছে। যাই হোক, হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন অ্যারাইভস। এখন আমরা কিছু প্রশ্ন দেখি। প্রশ্ন কেন দেখব? এর একটা কারণ আছে, এর কারণটাই আমরা এখানে উল্লেখ করব। প্রশ্ন দেখার মধ্যে আমাদের কনফিউশন সৃষ্টি হবে।
এখন প্রশ্ন দেখার আগে আমি জাস্ট এতটুকু একটা কথা বলি যে আমাদের প্রশ্নতে এখান থেকে আমরা দেখাই যে হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন অ্যারাইভস। আমরা কি বলতে পারবো এই প্রশ্নের উত্তরটা কি? কেউ একজন আমরা কি বলতে পারবো প্রশ্নের উত্তরটা কি? লাইভ ক্লাসটা করার মধ্যে কিন্তু এই মজাগুলো আছে যে লাইভ ক্লাস যখন আমরা করব তখন কিন্তু আমরা এই বিষয়গুলো বুঝতে পারবো, যে আমরা কোশ্চেন করতে পারবো আমরা কোনো জিনিস না বুঝতে পারলে। কিন্তু পরবর্তীতে যখন আমরা কোশ্চেন করতে যাব তখন কিন্তু আমরা আর পারবো না। হ্যাঁ, এখন এইখানে কোশ্চেনটা, এখানে কিন্তু অনেকগুলো শব্দ মানে সেন্টেন্স সঠিক, আমাদের বইগুলো একটা সেন্টেন্সকে সঠিক দিয়ে দিয়েছে, দেওয়ার পরে বলছে এই সেন্টেন্স সঠিক না, এখানে কিন্তু অনেকগুলো সেন্টেন্স সঠিক। কোনটা হবে কোনটা হবে না এইটার উপরে নির্ভর করবে। আমরা দেখাবো হোয়াট টাইম ডাজ দ্য ট্রেন অ্যারাইভস, আমি কি বলতে পারবো কোনটা সঠিক? আমি এখানে দেখাই এইটা সঠিক, এইটা সঠিক, এইটা সঠিক, এই তিনটাই সঠিক, এই তিনটাই সঠিক। এখন কথা হচ্ছে আমি কোনটাকে নিব। আচ্ছা যাই হোক, আগে আমরা এই পাশটা দেখি যে হোয়াট টাইমের পরে কি বসবে, একটা সাবজেক্ট বসবে। তাহলে হোয়াট টাইমের পরে আমার একটা সাবজেক্ট বসেছে, তাই কি না? তাহলে এটা ঠিক আছে, তারপরে ভার্ব বসেছে। আচ্ছা নিচেরটাতে লক্ষ্য করি, শি আস্কড হোয়াট টাইম দ্য ট্রেন অ্যারাইভস, শি আস্কড হোয়াট টাইম দ্য ট্রেন অ্যারাইভস। হোয়াট টাইমের পরে কি বসেছে, একটা সাবজেক্ট বসেছে, তার মানে এটাও ঠিক। আচ্ছা তারপরে দেখি ক্যান ইউ টেল মি হোয়াট টাইমের পরে কি একটা সাবজেক্ট বসেছে, তার মানে এটাও ঠিক। আচ্ছা এরপরে দেখি হি ওয়ান্ডার হোয়াট টাইম দ্য ট্রেন অ্যারাইভস। আচ্ছা এইখানে আমি একটু কথা বলি, এখানে আসলে চারটাও ধরা যায়, চারটাও সঠিক হিসাবে ধরা যায়। প্রথম দ্বিতীয় নাম্বার বাক্যটা আসলে অনেকটাই ভুল আছে। যেমন এইখানে ভার্বের 2 নাম্বার ফর্ম বসেছে, এই ভুলটা কিন্তু থাকে না, সচরাচর আক্স দেওয়া থাকে, কিন্তু প্রশ্নকর্তা আসলে প্রশ্ন ভুল করে বসে আছে। তো এখানে ভার্বের 2 নাম্বার ফর্ম আছে, তার মানে এখানেও ভার্বের 2 নাম্বার ফর্মই বসাতে হইতো, অ্যারাইভস। এখানে কি ভার্বের 2 নাম্বার ফর্মই বসাইতে হইতো, কারণ এখানে তো ভার্বের 2 নাম্বার ফর্ম দেওয়া আছে, কিন্তু ওখানে ভুল করছে, তো এটা ভুল। বাট আমি যদি এখানে ধরি ভার্বের 1 নাম্বার ফর্মই আছে, সমস্যা কোথায়? সমস্যা নাই। আচ্ছা এখন কথা হচ্ছে আমরা আসলে কোনটাকে বোঝার চেষ্টা করব, কারণ হচ্ছে প্রশ্নের ক্ষেত্রে নোটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। কোনটাকে? নোটাকে বেশি প্রাধান্য দেওয়া হয়। আই ডোন্ট নো হোয়াট টাইম দ্য ট্রেন অ্যারাইভস, জানা, এটা আসলে জানার ক্ষেত্রে, মানে আমাদের ইম্পারেটিভ কোশ্চিনের আসলে মূল উদ্দেশ্যটা কি? জানা। মূল উদ্দেশ্যটা কি? জানা। যেমন আমি যদি এখানে লিখি ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য ট্রেন অ্যারাইভস, তুমি কি আমাকে বলতে পারো ট্রেন কখন ছাড়বে? এটাও কি জানার কথা বলা হচ্ছে না? তো এই জানার কথার উত্তরে সবথেকে বেশি গ্রহণযোগ্য নো। বাট এইটা যদি না থাকতো আর এখানে যদি ইডি না থাকতো তাহলে এটাও সঠিক, এটাও সঠিক। কিন্তু মূলত আমাদের জানা অর্থটাতেই এমবেডেড কোশ্চিনের কাজ, অ্যান্ড এমবেডেড কোশ্চিনটা ঠিক সেই সময়টাতেই কাজ করে। এই বাক্য সঠিক, যে ক্যান ইউ টেল মি হোয়াট টাইম দ্য ট্রেন অ্যারাইভস, বাক্য সঠিক, পুরো সঠিক, কিন্তু ঘটনা হচ্ছে এই নো থাকার কারণে বাকি সবগুলোকে ভ্যানিশ করে দেওয়া হচ্ছে। ইজ ইট নো দ্যাট? আমরা আরেকটা কোশ্চিন দেখি, সেখান থেকে কিন্তু আমরা আরও বেশি ক্লিয়ার হতে পারবো। অলরেডি এই কোশ্চিনেও নো চলে আসছে, আমরা একটু ভালো করে লক্ষ্য করি। হোয়ারের পরে কি সাবজেক্ট বসবে, কারণ 4টা ওয়ার্ডের পরে কি সাবজেক্ট বসার কথা, 4টা ওয়ার্ডের পরে কি সাবজেক্ট বসার কথা। এই যে সাবজেক্ট বসেছে হোয়ার, তারপরে কি ভার্ব বসেছে। আবার এখানে কি বলছে আই ওয়ান্ট টু নো, নো, তারপরে কি বসেছে আচ্ছা হোয়ার বসেছে, তারপরে কি বসেছে শি অ্যান্ড লিভস, তাই বসেছে। আচ্ছা এখানেও নো বসেছে। আচ্ছা ক্যান ইউ এক্সপ্লেন, এইটাও সঠিক, ক্যান ইউ এক্সপ্লেন, হোয়ারের পর কি বসেছে শি লিভস, তুমি কি আমাকে বলতে পারো সে কোথায় বসবাস করছে। আচ্ছা হি আস্কড হোয়ার শি লিভস, এটা তো ভুল হচ্ছে, বাট এইটা ভুল হবে না। হ্যাঁ আসলে এটাও সঠিক, হ্যাঁ এটাও সঠিক। আচ্ছা হি আস্কড হোয়ার শি লিভস। এখন কথা হচ্ছে এটাও তো জিজ্ঞাসা করা, ইডি কিন্তু বললে কিন্তু জিজ্ঞাসা করা অর্থ বোঝায় হয়। প্রশ্নকর্তা আসলে প্রশ্ন ভুল করছে না, যদি সে জিজ্ঞাসা করা অর্থে প্রকাশ করা হয় তাহলে ইডি যুক্ত করতে হয়, প্রশ্নকর্তাও ভুল করছে না, একদিক থেকে ঠিক। এখন কথা হচ্ছে 2টা নো আছে, অন্যগুলো দেখে 2টা নো, একটা এই নো আর একটা এই নো। হ্যাঁ আমি কোনটাকে নিব? নোগুলাকেই নিব, এইটাও কিন্তু সঠিক, বাট আমি নিচ্ছি না কারণ আমার জানা দরকার। এখন আমার যেহেতু এইটা প্রশ্নবোধক চিহ্ন বসেছে এবং এইখানে আমাদের একটা ঘটনা আছে, মানে আমি একটু ভালো করে দেখাতে চাই আমাদের বইগুলো কি বলছে। এইটা সঠিক বাবাজি। আচ্ছা আমি একটু আগে কি বললাম, হোয়ার আছে, হোয়েন আছে, একটু আগে কি বললাম, হাউ আছে,
তারপরে কি হোয়াই আছে, এগুলো শব্দের সাথে কি আমি একবারও বলেছি প্রশ্নবোধক চিহ্ন বসবে? আমাকে এই প্রশ্নের উত্তর দিতে হবে। এগুলোর পরে আমি বলেছি যে প্রশ্নবোধক চিহ্ন বসবে, এইটাতে হোয়ার আছে, এইখানে প্রশ্নবোধক চিহ্ন আছে, টুস, এটা ভুল। এখন যারা হচ্ছে এই যে বইগুলা লিখতেছে এই জিনিসটা না খেয়াল করে এই নো দেখে এইটার অ্যান্সার করছে এইটা, কারণ এখানে প্রশ্ন করা বোঝাচ্ছে। আরে না বোকা, এটাও জানা, এই যে আই ওয়ান্ট টু নো, আমি জানতে চাই, এটা জানা না? এটাও জানা, এই নো জানা, কিন্তু এইখানে হোয়ারের পরে আমরা কোনো প্রশ্নবোধক দেখিনি, এখানে ফুল স্টপ, ফুল স্টপ দিতে ভুলে গেছি, এখানে ফুল স্টপ, এখানে কি ফুল স্টপ, তাইলে এইটা রাইট, ওইটা রাইট না। কত বড় ভুল জায়গায় আমরা হাত দিয়েছি, বোঝা গেছে? কিসের জন্য? কারণ আমাদের আসলে ফুল কনসেপ্টটা নাই। কি নাই? আমাদের আসলে ফুল কনসেপ্টটা নাই, না থাকার কারণে ম্যাক্সিমাম বইগুলো এই ভুলগুলো করে করে বসে আছে, এই ভুলগুলো করে করে বসে আছে। কিন্তু প্রশ্নকর্তা কি আর এই ভুল করবে? কেন করবে না? কারণ প্রশ্নকর্তা অলরেডি এটা কোথা থেকে কপি করে নিয়ে এসে দিয়েছে, অথবা যদি নিজের জ্ঞান থাকে তাহলে এই কোশ্চিনটা দিয়েছে, তাই কি না? সেখান থেকে কিন্তু উনি দেখে ফেলেছে যে কোশ্চিনের রাইট অ্যান্সার হচ্ছে এইটা, এইখান থেকে কিন্তু উনি দেখে ফেলেছে কোশ্চিনের রাইট অ্যান্সার এইটা, আর আমরা পড়ে যাচ্ছি এইটা। বুঝে গেছে? এইটা না, এইটা আমাদেরকে মাথায় রাখতে হবে, এইটা না, এইটা। কেন? কারণ হোয়ার দিয়ে কোশ্চিন করা হলে প্রশ্নবোধক চিহ্ন আমরা বসাবো না। বসানো যায় এমন আমি বলছি না যে বসানো যায় না, এমনটা বলছি না, যেখানে নাই সেটাই বেশি গুরুত্বপূর্ণ দিয়ে আমাদেরকে ধরে নিতে হবে যে এইটা, আর নো তো আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, আর এখানে তো যায় না। আচ্ছা, এবার আসি, হোয়াই ডিড দে লিভস আর্লি। আচ্ছা, আমরা একটু বলে নিই যে যেহেতু প্রশ্নবোধক চিহ্ন বসানো যায় না, মাঝে মাঝে যায়, তো মাঝে মাঝেটা আমরা বাদ দিয়ে দিব আপাতত, ঠিক আছে? সো এইখান থেকে এখন আমরা নিজেরাই ট্রাই করি যে এখানকার মধ্যে কোন সেন্টেন্সটা রাইট হতে পারে। এখানকার মধ্যে আমরা জানি আমাদের বইগুলোতে রাইট চিহ্ন দিয়ে রেখেছে কোনটা, বাট আমি একটু সবার কাছ থেকেই জানতে চাচ্ছি বা একটু ইমেজিন করতে বলছি। যেমন শি ডাজেন্ট আন্ডারস্ট্যান্ড হোয়াই দে লেফট আর্লি, তারপরে কি বলছে আই ওয়ান্ডার হোয়াই দে লেফট আর্লি, তারপরে কি বলছে, আচ্ছা বইয়ে সঠিকটাই দেওয়া আছে, আমার যেটা আছে বইয়েও সেটাই আছে, সঠিকটাই দেওয়া আছে, সমস্যা নেই। ক্যান ইউ আস্ক হোয়াই দে লেফট আর্লি, এই কোশ্চেনটা বইয়ে সঠিকভাবে দিয়েছে। আমি একটু সবার কাছ থেকে জানতে চাচ্ছি এটা কোনটা উত্তর হবে, মনে হচ্ছে কোনটা উত্তর হবে। যেমন হোয়াইয়ের পরে কি সাবজেক্ট বসেছে, ওকে ডান, খুব ঠিক আছে। এখানে কই হোয়াইয়ের পরে সাবজেক্ট বসেছে, ওকে ডান, খুব ঠিক আছে। আচ্ছা, এইখানে তো একটা ভুল হয়েছে যে লেফট, এই যে ভার্বের এইটা ওয়ান্ডার্ড হতে হইতো, রাইট? সো এটা হয়নি, এটা তো ভুল হয়ে গেছে। তারপরে আসলে একটা ভুল ধরাতে আসলে অনেকে ভুল ধরে ফেলবো, এটা ভুল না, এটা ভুল না, এটা ভুল না, এটা আসলে ভুল না, এটা আমি এমনি বললাম, এটা ভুল না, এটা লেফট দিতে পারা যায়, সমস্যা হয় না, এটা লেফট দিতে পারা যায়, এটা ভুল না, মজা করে বলতেছি না, সিরিয়াসলি বলতেছো, এটা ভুল না, দেওয়া যায়, দেওয়া যায়। আচ্ছা, এখানেও হোয়ারের পরে দে বসেছে এবং এখানেও হোয়ারের পরে দে বসেছে, দেওয়া যায়, দেওয়া যায়, সমস্যা নেই। এখন আমাকে বলতে হবে আমরা কি জানি, আচ্ছা জানি কোনটা রাইট? আচ্ছা আমরা একটু বলি তো কোনটা রাইট, জিজ্ঞাসা করি, কেউ কি আছে জুমে? আচ্ছা জুমে আসি যে সেও বলতে পারি এইটা, অথবা কমেন্টসে লিখে দিতে পারি লাইভে যে আসি, যারা আছি। কোনটা? আচ্ছা, প্রথম কথা হচ্ছে জানা, জানা অর্থে কিন্তু ওয়ান্টস টু নো, এই যে নো আছে কিন্তু, হ্যাঁ। দ্বিতীয়টাতে কিন্তু ওয়ান্ডার্ড, আমি বিস্মিত হই, বিস্মিতের ক্ষেত্রেও হয়, বাট জানাটা বেশি প্রাধান্য দেওয়া হয়, ওয়ান্টস টু নো, ঠিক আছে? এই যে নো আছে, এই যে নো, আবার এখানে ওয়ান্টসও আছে, চাওয়া, জানা, চাওয়া, জানা, জানতে চাওয়া। সো নো তো এইটাতে আছে, বাকিগুলোতে নাই। সো এইটাও কিন্তু সঠিক এমবেডেড কোশ্চেন, বাট এটা এখন এখানে অ্যান্সার হবে না। আর আরেকটা কথা হচ্ছে যে হোয়াই আছে, হোয়াইয়ের এখানে কি প্রশ্নবোধক চিহ্ন নাই। হ্যাঁ, আমি 2 নাম্বারটা দিতে পারতাম, কখন? যখন এই জায়গাটাতে নো থাকতো, একটু গুরুত্ব থাকতো, তাই না? একটু গুরুত্ব থাকতো, কিন্তু এখানে গুরুত্ব থেকে এইটাতে গুরুত্ব বেশি। আমি যে উপরের সেন্টেন্সটা দেখছি বি নাম্বার, সেটাও রাইট, কিন্তু বেশি রাইটটা আমাকে অ্যান্সার করে আসতে হবে পরীক্ষার হলে। সমস্যাটা এই জায়গায়, বোঝা গেছে? সমস্যাটা কোন জায়গায়? এমবেডেড কোশ্চেনের আসলে সমস্যাটা আমাদের এই জায়গায়। আর আচ্ছা,
এমবেডেড কোশ্চিন নিয়ে আমরা আরও প্রশ্ন দিব, সমস্যা নেই, আরও প্রশ্ন দিব, কিন্তু আমাদেরকে একটু মাথায় রাখতে হবে 4টা WH ওয়ার্ড, হোয়ার, হোয়েন, হাউ, এগুলো দিয়ে যখন করা হবে, এক হচ্ছে প্রশ্ন করা যাবে না, মানে প্রশ্ন এখানে থাকা যাবে না, এটা মাথায় রাখতে হবে। নাই, হ্যাঁ, যারা প্রশ্নটাকে অ্যান্সার দিয়ে রাখতেছে তাদেরটা আমাদেরকে ভুল ধরে নিতে হবে, হ্যাঁ, তাদেরটা আমাদেরকে ভুল ধরে নিতে হবে, এইটা হচ্ছে অ্যান্সার, কারণ এইখানে নোটা ইউজ করা হয়েছে, ওয়ান্টস টু নো, এই যে নোটা ইউজ করা হয়েছে, নোটা ইউজ করার কারণে ডি নাম্বারটা রাইট, এবং একটা আরেকটা শর্ত পালন করছে, ওই 4টা WH ওয়ার্ডের মধ্যে এই সত্যটাও পালন করছে। তবে এইখানে এই সত্যটা ঠিকই পালন হচ্ছে, বাট এইখানে ওয়ান্ডারটা থাকার কারণে এখানে হচ্ছে না। এতটুকু কি ক্লিয়ার হয়ে গেছি না আমরা এবার? আই থিঙ্ক ক্লিয়ার হয়ে গেছি। WH ওয়ার্ড মানে আমার মনে হয় না যে এমবেডেড কোশ্চিন খুব একটা কঠিন কাজ যে চেনা। চুজ দ্য কারেক্ট সেন্টেন্সও থাকতে পারে, অথবা এইভাবে কোশ্চিন দেওয়া থাকতে পারে, হোয়াই ডিড দে লিভস আর্লি, এটা তো প্রশ্ন, তাই এখানে প্রশ্ন চিহ্ন দেওয়া রাখছে, কিন্তু মনে রাখতে হবে এটা প্রশ্ন, ডিরেক্ট প্রশ্ন, আর এটা এমবেডেড কোশ্চিন, এটা এমবেডেড কোশ্চিন মানে পরোক্ষ প্রশ্ন, মানে এটা হচ্ছে ডিরেক্ট কোশ্চিন, এটা হচ্ছে ইনডিরেক্ট কোশ্চিন, বোঝা গেছে? সো ডিরেক্ট কোশ্চিন প্রশ্নতে দেওয়া আছে, ইনডিরেক্ট কোশ্চিনটা তৈরি করে দেখাইতে হবে, নোটাকে বেশি প্রাধান্য দিয়ে কাজগুলো করতে হবে। এরকম আরও শব্দ নিয়ে আসা যাইতো, মনে হয় একটু কম হয়ে গেছে, তাই না? আরও কিছু এক্সাম্পল থাকলে মনে হয় আর একটু ভালো প্র্যাকটিস হইতো, মানে ক্লাসের মধ্যে ভালো ভালো প্র্যাকটিস হইতো। সো আই থিঙ্ক হচ্ছে রিলেটিভ প্রোনাউনের ক্ষেত্রেও যাতে আমরা এই ভুলগুলো না করি, এবং অন্য কোনো ক্ষেত্রেও যাতে আমরা এই ভুলগুলো না করি। রিলেটিভ প্রোনাউনের পর একটা জিনিস মাথায় রাখবো, রিলেটিভ প্রোনাউনের পরে হুয়ের ক্ষেত্রে ইজ বসবে, হুজের ক্ষেত্রে ইজ বসবে। আচ্ছা যাই হোক, আমার মনে হয় আরেকটা রুলস আমাদের বাদ গেছে এইখানে, না এটা বাদ যায়নি, আলহামদুলিল্লাহ এটা বাদ যায়নি, এটা আমি পড়াইছি। সো এইটা হচ্ছে এমবেডেড কোশ্চেন, এখানে সময়টাও খুবই কম লাগে, আমি একটু সময় নিয়ে পড়াইছি, আসলে আমি কনফিউশন কাটানোর জন্য পড়াইছি। আর বই থেকে যেটা আমরা পড়ছি ইজ নট এ পারফেক্ট টাইমিং, ঠিক আছে? আমরা এইরকম একটা ভালো PDF দিয়ে আমরা বিষয়টাকে আরও বেশি উল্লেখ করে দেবো, যাতে করে আমাদের বইয়ের মধ্যে ঢুকতে না হয়, আর বইয়ের মধ্যে ঢুকে আমরা পড়তে গেলে অনেকগুলো ভুল করে আসবো পরীক্ষার হলে। যাই হোক, এখন আসি ট্যাগ কোশ্চিন। ট্যাগ কোশ্চিন সম্পর্কে আমাদের ম্যাক্সিমাম সবারই ধারণা আছে, মাশাল্লাহ, আমার মনে হয় না যে কারো ভুল ধারণা আছে যে আমি ট্যাগ কোশ্চিন পারি কি পারি না, এই জিনিসটা আসলে আমাদের ভুল ধারণা আছে। আচ্ছা, ট্যাগ কোশ্চিনটা আসলে কি, কেন ব্যবহার করা হয়? এই যে আমার একটা ফ্রেন্ড আছে, আমি যখন কোনো একটা কিছু বলি, জানিস ও এ করেছে, তখন ও বলে তাই না, ও বলে তাই না। আবার যখন আমি বলি আরে না ও তো এটা করেনি, তখনও ও বলে তাই না। সো আসলে বাঙালিরা সবগুলাতেই তাই না তাই না তাই না যুক্ত করে দেয়, হ্যাঁ, কিন্তু ইংরেজরা দুইটা আলাদা আলাদা করে ইউজ করে। যেমন আমি যদি বলি সেটা করেনি, তাহলে ইংরেজরা বলবে তাই, তাই, তাই না বলবে না। আর যখন আমি ওদেরকে বলবো যে সেটা করেছে, তখন ওরা আমাকে জিজ্ঞেস করবে তাই না। এই যে নাটা যুক্ত করে দেওয়া, এই নাটাকে বলা হয় নেগেটিভ, এই নাটাকে বলা হয় নেগেটিভ, এই যে নেগেটিভ, নেগেটিভ, হ্যাঁ, এই নেগেটিভ ইন্টারোগেটিভ, মানে ওটাকে বলা হয় তাই না, মানে ও কিন্তু উল্টা আমাকে একটা কোশ্চেন করে বসছে, এটাকেই বলা হয় ট্যাগ কোশ্চেন। ধরে আছে আমি বললাম যে হচ্ছে এখানে একটা ফ্যান চালানো হচ্ছে, তো আরেকজন এসে বললো তাই, এটা কিন্তু ভুল, ইংরেজদের দৃষ্টিকোণ থেকে এটা ভুল, তাকে বলতে হতো তাই না ফ্যান চলছে, তাই না। আর আমি যদি বলতাম যে ফ্যান চলছে না, তাহলে ওদেরকে বলতে হবে তাই, মানে না বলা যাবে না তখন, কারণ আমি একবার না বলেছি, তাহলে ওদেরকে আরেকবার না বলা যাবে না। তো ট্যাগ কোশ্চেনের রুলস হচ্ছে এরকম যে যেখানে না বোধক আছে সেখানে আমি প্রশ্ন করব হা বোধক দিয়ে, যেখানে হা বোধক নাই সেখানে আমি প্রশ্ন করব না বোধক দিয়ে। যেমন আমি উপরে কয়েকটা সেন্টেন্স লিখেছি, যেমন এইখানে আমি একটু ভালো করে লক্ষ্য করি যে এইখানে বলছে হাসান ইজ এ ট্রুথফুল বয়, হাসান হচ্ছে একজন সত্যবাদী বালক। এখন আমার বন্ধু আমাকে বলছে সত্যি তাই না, মানে তাই না এরকম, মানে ইজেন্ট হি মানে তাই কি এরকম বোঝাচ্ছে, বাট আমরা এখানে কিন্তু ইজেন্ট হি মানে তাই না, হাসান সত্যিই হাসান তাই না, এই যে না ইউজ করলো এখানে ইজেন্ট বসেছে, ইজেন্ট বসেছে, বোঝা গেছে? আগে একটু কনসেপ্টটা বুঝিনি। যেমন দে কেম বাই কার, সে গাড়িতে করে এসেছে, তখন আমি কি বলতেছি ডিডেন্ট হি, তাই না, তাই কি এরকম, মানে তাই না এই শব্দটা কিন্তু আমরা ইউজ করছি, তাই না।
এখন শিপন প্রেস এভরিডে, শিপন প্রতিদিন প্রেস করে, সেখানে আমরা ডাজেন্ট বসাচ্ছি কেন? এখানে আমরা নেগেটিভ করছি। ঠিক একইভাবে যেটাই করি, স্টুডেন্টস প্লে ক্রিকেট, ডু দে, আচ্ছা স্টুডেন্ট ডোন্ট দে হবে, এটা ডু দে না, ডোন্ট দে, হ্যাঁ ডোন্ট দে। যদি আমরা এখানে একটা সেন্টেন্স লিখি, ঠিক এই সেন্টেন্সটা যে স্টুডেন্টস প্লে ক্রিকেট, এইটাই যদি আমি একটু লিখি যে স্টুডেন্ট ডোন্ট প্লে ক্রিকেট, তখন আমি এটা আসলে কি দিয়ে কোশ্চেন করব? ডোন্ট প্লে ক্রিকেট। আচ্ছা এইখানে আমি যখন কোশ্চেনটা করব স্টুডেন্টস, আচ্ছা ডোন্ট প্লে ক্রিকেট, সো এই ডোন্টের জন্য আমাকে এখানে ডোন্টটা বসাতে হবে, কিন্তু এখানে আমি ডোন্টটা বসাবো না, এখানে আমি কি বসাবো? ডু বসাবো। কেন? কারণ এখানে অলরেডি নট আছে, দুইবার নট করা যাবে না, একবারে নট করতে হবে। ডু দে, এরকম ডু দে। আচ্ছা এইটা হচ্ছে আমাদের প্রথম কনসেপ্ট। যদি এটা এক কোশ্চেন করতে যাই, আমরা একটু ভালো করে ভিতরের অংশটা লক্ষ্য করব, যেখানে না বলে কোনো কিছু আছে নাকি, তাহলে বাইরের অংশটা আমি না দেবো না। এটা প্রথম কনসেপ্ট, এটা প্রথম কনসেপ্ট। দ্বিতীয় কনসেপ্টটাতে আমি আসি। দ্বিতীয় কনসেপ্ট, আমাকে এই জিনিসটা ফলো করতে হবে, আমি একটু পাশাপাশি করে লিখে দিব। দ্বিতীয় কনসেপ্ট আমাকে এইভাবে এই জিনিসটা ফলো করতে হবে যে আমার যদি এইখানে অক্সিলিয়ারি ভার্ব থাকে, সেন্টেন্সের মধ্যে অক্সিলিয়ারি ভার্ব থাকে, মানে এই যে এই সেন্টেন্সের মধ্যে কি একটা অক্সিলিয়ারি ভার্ব না, মানে একটা ভার্ব আছে যেটা এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, এই কথাগুলো লিখে আছে, এইখানে আসলে এটা মেন ভার্ব, এটা অক্সিলিয়ারি ভার্ব না। সো এইটা থাকলে এইটাই আমি ওই পাশে বসায় দিব, এইটাই আমি কি এই পাশে বসিয়ে দিব। যেমন এখানে ইজ বসিয়েছি, ইজ নট একসাথে লিখতে হলে ইজেন্ট বসে, তো আমি এখানে ইজই বসাবো, কারণ এখানে কি ইজ ছিল, এই যে এই সেন্টেন্সে কি ছিল, ইজ ছিল, এবং এই সেন্টেন্সেও আমি ইজি বসাবো, আর এখানে কি নট বসাবো, আর দুইটা একসাথে বসাইলে আমি কি বসাবো? ISN, একটা অ্যাপোস্ট্রফি, তারপরে টি বসাবো। বোঝা গেছে? ইজেন্ট। আর তারপরে যে সাবজেক্ট বসাবো, সাবজেক্ট কোনটা বসাবো? এইখানে যে সাবজেক্ট আছে এর প্রোনাউন বসাবো, এইখানে যে সাবজেক্ট আছে এর প্রোনাউন এটা বসাবো। তো আমি যদি বলি হাসানের প্রোনাউন কি, হাসানের প্রোনাউন হচ্ছে হি। হাসানের প্রোনাউন কি? হাসানের প্রোনাউন হচ্ছে হি। বোঝা গেছে? কোনো একজন ব্যক্তির নামের প্রোনাউনটা এখানে বসাবো। রাইট নাও আমরা আরেকবার লক্ষ্য করি যে এইখানে যদি এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, মানে এই যে বি ভার্ব, আমরা অক্সিলারি ভার্ব না দিয়ে বি অক্সিলারি ভার্বই হয়, তো আমরা এখানে অক্সিলারি ভার্বটাই লিখে রাখলাম। এটা মেন ভার্বও হতে পারে, যেমন এটা লিঙ্কিং ভার্ব হিসাবে এটা মেন ভার্ব হিসাবে বসে গেছে, ঠিক আছে? সো অক্সিলারি ভার্ব, সো এটা যেটা থাকবে অক্সিলিয়ারি ভার্ব, সেটাই আমি ওই পাশে নিয়ে যাব এবং একটা নট যুক্ত করে দেবো ওর সাথে। যদি নট এই পাশে না থাকে তাহলে ওই পাশে যুক্ত করে দেবো। লাইক আমরা যদি নিচের সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি, দে কেম বাই কার, দে কেম বাই কার, এখানে ডিডেন্ট কেন বসছে? আচ্ছা যেই সেন্টেন্সে আমরা অক্সিলিয়ারি ভার্ব দেখতে পারবো না, কি দেখতে পারবো না? অক্সিলিয়ারি ভার্ব দেখতে পারবো না, সেই সেন্টেন্সে আমরা ডু বসাবো, অথবা ডাজ বসাবো, অথবা ডিড বসাবো। আচ্ছা ডু আর ডাস কখন বসাবো এটা আমি একটু উল্লেখ করে দিই। ডু আর ডাস কখন বসাবো? ডু বসাবো যখন দেখবো যে একটা সেন্টেন্সের মধ্যে কোনো অক্সিলারি ভার্ব নাই, তখন আমি কি বসাবো? ডু বসাবো। এই ডুটা কখন বসাবো? যখন দেখবো ভার্বের 1 নাম্বার ফর্ম বসে আছে। কি? ভার্বের 1 নাম্বার বা ভার্বের বেস ফর্ম বলতে পারি, 1 নাম্বার না বলে ডিরেক্ট ভার্বের বেস ফর্ম, যার সাথে ইএস ইও যুক্ত নাই। আচ্ছা ডাস কখন বসাবো? যখন দেখবো ভার্বের সাথে একটা এস অথবা ইএস যুক্ত আছে, তখন ডাস বসাবো। আর ডিড কখন বসাবো? যখন দেখবো ভার্বের 2 নাম্বার ফর্ম বসেছে, তখন আমি কি করব? ডিড বসাবো। বোঝা গেছে? তো আসি এখান থেকে দেখি যে দে কেম বাই কার, এখানে দেখতে পাচ্ছি যে ভার্বের 2 নাম্বার ফর্ম বসে আছে। কেন? কাম হচ্ছে 1 নাম্বার, কেম হচ্ছে 2 নাম্বার, আবার কাম হচ্ছে 1 নাম্বার, কেম হচ্ছে 2 নাম্বার ফর্ম। সো আমি এখানে কোনো অক্সিলিয়ারি ভার্ব পাইনি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কোনোটা পাইনি। না পাওয়ার ফলে আমি কি করেছি যে ডু, ডার, ডিজ নিব। তাহলে তো এর মধ্যে কোনটা নিব? ভার্বের 2 নাম্বার ফর্ম থাকার কারণে ডিড নিয়েছি। এরপরে আমরা সেন্টেন্সের দিকে তাকায় দেখছি কোনো জায়গায় নট আছে নাকি। আমরা দেখলাম যে না, সেন্টেন্সের মধ্যে কোনো রকম নট নেই, তাই আমরা এই ডিডেন্টের সাথে নট যুক্ত করে দিয়েছি। আর সংক্ষেপে যদি আমি লিখতে যাই তো ডিডেন্ট, এরকম, এই যে ডিডেন্ট, ঠিক আছে? আর এই যে
না, এইটা ভুল হয়েছে, হি না, এই যে দে আছে, দে এর প্রোনাউন দে, দে এর প্রোনাউন দে, ঠিক আছে, এটা ভুল ছিল, দে এর প্রোনাউন কি দেই, আর কোনো কিছু না। আচ্ছা এখানে দেখি, শিপন প্রেস এভরিডে ডাজেন্ট হি। আচ্ছা এইখানে আমরা যদি দেখতে চাই তাহলে ভার্বের সাথে কি আছে, একটা এস যুক্ত আছে, তার মানে ভার্বের সাথে যখন এস যুক্ত থাকবে তখন কি বসাবো, ডাজ। আর লক্ষ্য করে দেখি এখানে কোনো নট টট আছে নাকি, নট যেহেতু নাই তাহলে ডাজের সাথে নট যুক্ত করে দেব, ডাজের সাথে কি যুক্ত করে দেব, নট যুক্ত করে দেব। সংক্ষেপে যদি আমি লিখি তাহলে এইভাবে লিখতে হবে, ডাজেন্ট। আর এরপরে শিপনের প্রোনাউন কি হবে, শিপনের কি প্রোনাউন, শিপনের প্রোনাউন হচ্ছে হি, তাই না, তাহলে হিটা আমি ওই পাশে লিখে দিব, হিটা আমি এই পাশে লিখে দিব। আর এটা যেহেতু প্রশ্ন তাই প্রশ্ন দিয়ে দিব, প্রশ্নবোধক একটা চিহ্ন দিয়ে দেব। আবার লক্ষ্য করি, স্টুডেন্টস প্লে ক্রিকেট ডু দে। আচ্ছা এইখানেও দেখি, এই যে প্লে লিখলাম এখানে, এখানে কি কোনো রকমের অক্সিলিয়ারি ভার্ব আছে, থাকলে তো সেটাই বসাই দিব, কিন্তু অক্সিলিয়ারি ভার্ব না থাকার কারণে ডু বসিয়েছি। কেন, কারণ এটা হচ্ছে ভার্বের 1 নাম্বার ফর্ম, এটার সাথে এস বা ইএসও যুক্ত নাই। আর এইখানে স্টুডেন্টস অনেকজন বোঝাইছে, প্লুরাল, প্লুরাল, তাহলে এখানে তো আর স্টুডেন্টস, যদি স্টুডেন্ট লেখা থাকতো, এস না থাকতো, তাহলে আমি এখানে হি লিখতাম, কিন্তু এখানে যেহেতু এস আছে তাই আমি এখানে দে মানে অনেকজন সেটা লিখে দিচ্ছি, দে লিখে দিচ্ছি, ডু দে। আবার যদি আমরা একটু লক্ষ্য করি, এগুলো যদি আমি বাদ দিই, যে এইখানে আমি এখন সেন্টেন্সটা করব, যে এইখানে আসলে সেন্টেন্সটা করে কিভাবে আমি বুঝবো, এই যে এখানে লিখি হি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, আমরা কি বলতে পারবো এটার অ্যান্সারটা কি হবে, হি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, হি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, এখানে প্রশ্নবোধক থাকবে চিহ্ন, এখানে কি হবে, হি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস, এইখানে কি হবে, ডাজেন্ট হি, রাইট। কেন কেন, কারণ এই যে এস আছে তাই না, এস আছে তাই না, তো আমি এই জায়গাতে ডাজ লিখব, ডাজেন্ট লিখব না, কারণ এইটা হচ্ছে না বোধক, এটা কি না বোধক বোঝায়, মানে তুমি সে অ্যাবসেন্ট ইন দ্য, হি অ্যাবসেন্ট ইন দ্য ক্লাস মানে কি, সে ক্লাসে উপস্থিত নাই, বলে না, মানে বাংলাতে কি বলা হয়, উপস্থিত নাই, অনুপস্থিত, অনুপস্থিত মানে না, না ও কিন্তু না, হ্যাঁ হইলে আমরা লিখতাম, এখানে নটটাকে লুকানো আছে, নটটা কি করা আছে, লুকানো আছে, কারণ নেগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে, নেগেটিভ ওয়ার্ড ইউজ করা হয়েছে, এই জন্য ডাজ হিটাকেই আমরা এখানে দিব। কেন, আবারও বলছি, এইখানে নেগেটিভটা আছে মানে লুকানো, নটটা দেখা যাচ্ছে না, এই জন্য আমি এই কোশ্চেনটা এনেছি, নটটা দেখা যাচ্ছে না, তাই ডাজ হি, এখানেই নটটা আছে, এখানেই ভিতরেই নটটা আছে, আর এখানে যেহেতু এস আছে সেহেতু আমি এখানে ডাজ লিখেছি এবং হি লিখেছি। আর নেক্সটের দিকে তাকায়, মানিক ইজ মেকিং মানি, মানিক আবার মানি, হ্যাঁ আচ্ছা যাই হোক, মানিক ইজ মেকিং মানি মানে দুই সব জায়গাতে এম আছে, খুবই সুন্দর একটা ওয়ার্ড, মানিক ইজ মেকিং মানি ফ্রম দিস জব। এখন আমি এখানে কি বসাতে পারি, এই যে ইজ আছে, ইজ থাকলে কি হবে, ইজটাকে এই পাশে নিয়ে চলে আসতে হবে, তারপরে কি বসাতে হবে, এইখানে কি কোনো নট টট আছে, এইখানে তো কোনো নেগেটিভ ওয়ার্ডও যুক্ত করা নাই, আছে নেগেটিভ ওয়ার্ড, মানে অ্যাবসেন্ট, এইটা তো আসলে নেগেটিভ, প্রেজেন্ট বললে এটা পজিটিভ, অ্যাবসেন্ট বললে নেগেটিভ, কিছু কিছু ওয়ার্ড আছে, এই ওয়ার্ডগুলো মনে রাখতে হবে যে এই ওয়ার্ডগুলোর অনুপস্থিত। আমাদের আসলে, আমরা ইংরেজিতে কেন কথা বলতে পারি না, আমাদের আসলে ইংরেজিতে কথা না বলতে পারার কারণ হচ্ছে বাংলা, কেন, আমরা বাংলা ভাষাটাকে বুঝতে পারি না। যারা বাংলা ভাষাকে খুব শুদ্ধভাবে বুঝতে পারে তাদের দেখবেন যে কোনো ইংলিশ স্পোকেন শেখা লাগে না, তারা বাংলা ভাষাটাকে খুব সুন্দর বুঝতে পারে। আমার একটা ফ্রেন্ড আছে বাংলা ডিপার্টমেন্ট থেকে পড়াশোনা করে, ওর নাম শুভ, ও বাংলা ডিপার্টমেন্টের পড়াশোনা করে, এত সুন্দর বাংলা সব কিছু পারে যার কারণে ওর কাছে না স্পোকেনটা খুবই ইজি। ও বলে যে আমি স্পোকেন আসলে পারি কীভাবে, আমি বাংলাটা আসলে খুবই ভালো পারি, এই কারণে আমি ইংরেজি যখন স্পোকেন শিখতে যাই তখন আমার কাছে খুবই ইজি লাগে বিষয়টা। যাই হোক, এখন আসি, ডাজ হি, বোঝা গেছে, তো কেন এইটা তো আমরা বলে দিলাম, আর এখানে ইজ আছে তাই ইজ, ইজেন্ট মানে সংক্ষেপে লিখলাম, ইজ নট না, ইজেন্ট, একটু মুছে দিই, এইখানে আমি সংক্ষেপে লিখলাম ইজেন্ট। আর এইখানে কি আছে, মানিক, মানিকের প্রোনাউন কি হবে, হি, হি, আর এখানে প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা এরপরে দেখি, উই আর ভেরি প্রাউড অফ ইউ, প্রশ্নবোধক চিহ্ন থাকুক, উই আর ভেরি প্রাউড অফ ইউ, তো আর আছে,
আর থাকলে আমরা কি করব, আর এন যুক্ত করে দিব, আর যা আছে তাই, খালি এটাকে নেগেটিভ করে দিব, কারণ এখানে নেগেটিভ নাই, নেগেটিভ ওয়ার্ডও নাই, সব কিছু পজিটিভ। আমি তোমার উপরে খুবই আছি। তো আর এন্ড হি, এখানে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে, এন্টের পরে একটা অ্যাপোস্ট্রফি দিতে হবে। প্রাউড অফ ইউ হি, মানে খুব ইজিলি কিন্তু আমরা বিষয়গুলোকে ক্লিয়ার করতে পারছি। কিছু ডিফিকাল্ট দিলাম, ইচ্ছা করেই দিলাম, যে এরকম কিছু ওয়ার্ড আছে যেগুলো অলরেডি নেগেটিভ অর্থই প্রকাশ করে। এই ওয়ার্ডগুলো দেখব যখন, তখন আমরা এই ওয়ার্ড, যেমন গিল্টেও কিন্তু একটা নেগেটিভ অর্থ প্রকাশ করে, ঠিক আছে, এগুলো মনে রাখতে হবে। আচ্ছা, এখন যেটা আমাদের যেটা সমস্যা, আমরা সবাই জানি যে হ্যাজ থাকলে, হ্যাজও তো একটা অক্সিলারি ভার্ব, হ্যাজ থাকলে হ্যাজেন্ট বসে। যদি কোনো বাক্যে আমি বলি হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, এখানে কমা থাকবে, হ্যাঁ, হি হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক, তখন আমরা কি করি, যে হ্যাজটাকে এই পাশে নিয়ে চলে যাই আর সংক্ষেপে হ্যাজেন্ট লিখে দিই, কারণ হচ্ছে এখানে তো না বোধক নাই। এখানে যদি আমাদের না বোধক থাকতো, হি হ্যাজ নট ফিনিশড হিজ ওয়ার্ক, এখন এখানে কমা, আর এইখানে আমার এখন কি আছে, না বোধক আছে, তো আমি এই হ্যাজটাকে নিয়ে চলে যাব এখানে, হ্যাজ, ও সরি, হি এর কারণে এখানে তো হি বলবে, হিটা তো বসাইনি। আচ্ছা, এখানে কি আছে, হ্যাজ আছে, হ্যাজটাকে আমি ওই পাশে নিয়ে চলে যাব। এরপরে কি করব, নট আছে, তাই আমি আর ওই পাশে নট বসাবো না, কারণ এই পাশে তো নট আছেই, তখন আর নটটা বসাবো না, হিটাকে শুধু এই পাশে নিয়ে চলে যাব, ব্যাস, হ্যাজ হি, বুঝে গেছে। এটা শুধুমাত্র হ্যাভ হ্যাজ থাকলে, কিন্তু আমার যদি হ্যাজ টু, হ্যাড টু, হ্যাজ টু, হ্যাড টু হবে, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাভ, এটা হ্যাভ, হ্যাঁ, এটা কাটা, এখানে হচ্ছে আমি লিখলাম কি, হ্যাভ, হ্যাভ, হ্যাভ টু, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, হ্যাভ টু, এখানে আসলে ভুল হয়েছে, তুলতে ভুল হয়েছে। সো যখন আমরা এগুলো দেখব, এটাও খুবই সহজ। এই যে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, এগুলোকে বলা হয় মডাল ভার্ব। আমরা অনেকেই জানি না কিন্তু এগুলাকে কি বলা হয়, মডাল ভার্ব। যদি আমার হ্যাজ টু থাকে, যদি আমার হ্যাজ টু থাকে, তাহলে আমি কি বসাবো, যদি আমার হ্যাজ টু থাকে তাহলে আমি বসাবো ডাজ, ডাজেন্ট। যদি আমার হ্যাড টু থাকে তাহলে আমি বসাবো ডাজেন্ট, ডাজ বসাবো, ডাজেন্ট না লিখে ডাজটা বসাই, কারণ নেগেটিভও বসতে পারে, ডাজ বসাবো। আর যদি আমার লেখা থাকে হ্যাভ, তাহলে আমি ডু বসাবো। আর যদি আমার লেখা থাকে হ্যাড, তাহলে আমি ডিড বসাবো, ব্যাস, এতটুকুই, বোঝা গেছে। আবারও লক্ষ্য করি, যদি আমার হ্যাজ টু লেখা থাকে তাহলে ডাজ, যদি হ্যাভ টু লেখা থাকে, টু দিইনি কেন, ধরো বারবার ভুলে যাইতেছি, হ্যাভ টু এটা মুছে দিই, কারণ যারা পরে আবার এই পিডিএফটা পাবে তাদের জন্য আবার হ্যাসেল হবে খুব। ডু, হ্যাড টু, সেটা হচ্ছে ডিড, ডিড, এগুলা বসবে, আর কিচ্ছু না, হ্যাঁ, হ্যাজ টু থাকলে ডাজ, হ্যাভ টু থাকলে ডু, হ্যাড টু থাকলে ডিড, ব্যাস, আর কিছু না, এগুলা খুবই ইজি, এগুলা খুবই আমরা ইজিলি পারবো। তো আমরা একটু ভালো করে লক্ষ্য করি, নেগেটিভ সেন্টেন্সটা আসলে আমার আনা হয়নি, এই জন্য আমি খুবই দুঃখিত, নেগেটিভ সেন্টেন্স আনা দরকার ছিল। যাই হোক, হি হ্যাজ টু ওয়ার্ক টু গেট হায়ার স্যালারি, তো হ্যাজ টু থাকলে আমরা কি বসাবো, হ্যাজ টু থাকলে আমরা সুন্দর করে এখানে নিয়ে যাই, হ্যাজটাই আগে বসাই দিব, হ্যাজ বসাবো, আর এখানে তাকেই দেখবো যে নট টট আছে নাকি, যেহেতু নট নাই সেহেতু আমরা এখানে হ্যাজেন্ট হি বসিয়ে দিব, হি না হি, হি বসিয়ে দিব। আবার লক্ষ্য করি এখানে কি আছে, হ্যাভ টু, দে হ্যাভ টু দিস ওয়ার্ক টু শাইন ইন লাইফ, তাদের এই কাজটা করতে হবে জীবনে সাকসেস হওয়ার জন্য, জীবনে সফল হওয়ার জন্য, ঠিক আছে। তো হ্যাভ টু আছে, আমি এখানে হ্যাভ টুর জায়গায় হ্যাভ বসাই দিব, এবং এখানে একটা নেগেটিভ বসাই দেবো, কারণ সেন্টেন্সের মধ্যে কোনো নেগেটিভ নাই, সো আমি নেগেটিভ বসাবো, এবং এই যে দে আছে, এই দেটাকেই নিয়ে যে আমি এখানে বসিয়ে দিব,
বসে প্রশ্নবোধক করে দেব। আবার এখানে হ্যাড টু আছে, আই হ্যাড টু সাপোর্ট হিম, আমি তাকে সাপোর্ট করেছিলাম আওয়ামী লীগকে, তাই না? অনেকে আওয়ামী লীগকে সাপোর্ট করে খুব বিপদেই আছে এখন। তো যাই হোক, আই হ্যাড টু সাপোর্ট হিম। তো আমি এই জায়গায় কি লিখবো, হ্যাড টু আছে, নেগেটিভ থাকলে খুবই বেটার হইতো, আমরা এখানে নেগেটিভ পজিটিভটাকে বোঝাইতে একটু সুবিধা হইতো, তাই না? নেগেটিভ পজিটিভ না দেওয়াতে আসলে হয়েছে। আমি এই সেন্টেন্সটাকে লিখে দিব, আই হ্যাড টু সাপোর্ট হিম। তো আমি এখানে কি বসাবো, হ্যাড বসাবো অ্যান্ড নট। হ্যাডের সাথে আমরা নটটাকে ইউজ করব, হ্যাডের না, হ্যাড নট এইভাবে ইউজ করব। হ্যাঁ, কিন্তু আমাদের যেহেতু এটা ট্যাগ কোশ্চিন, সেহেতু আমাদের এখানে হ্যাড নটটা ইউজ করতে হবে ওইভাবে ধরে। বাট হ্যাড নটটা ইউজ করলে কিন্তু খুবই ভালো। আমরা যারা IELTS করতেছি তারা কিন্তু এই জিনিসটা খুব ভালো করে জানি যে এখানে আমাদের সঠিক বাক্যটা হচ্ছে হ্যাডের সাথে কখনো নট এইভাবে বসবেন, হ্যাডেন্ট এইভাবে বসবেন, হ্যাড নটটাই বসবে, হ্যাড নট। আর এখানে কি আছে, আই এরকম বসবে, হ্যাড নট আই। ঠিক আছে? সো এই জিনিসগুলো আমি যদি এইটাকে মানে নেগেটিভ করি, এই যে এই সেন্টেন্সটাকে নেগেটিভ করি, দে হ্যাভ নট, তখন কিন্তু টু বসবে। কেন? কারণ হচ্ছে আমরা একটা কথা মাথায় রাখি যে আমরা আসলে নট বসাতে পারি না, যারা হচ্ছে দে। আচ্ছা, আমরা আসলে নট বসাতে পারি না, আমাদের মধ্যে অনেকেরই প্রবলেম আছে যে নট বসাতে পারি না। এইটা সমস্যাটা হচ্ছে আমি অ্যাডভার্বটাকে সবসময় মানে প্রেপোজিশনের আগে বসাবো বা অ্যাডজেক্টিভের আগে বসাবো। সো এটা হচ্ছে প্রেপোজিশন, অ্যান্ড ঠিক এর মাঝামাঝি পর্যায়ে বসাবো। দে হ্যাভ নট টু ডু দিস ওয়ার্ক টু শাইন ইন লাইফ, যেটাই আছে টু শাইন ইন লাইফ। টু শাইন ইন লাইফ এটা দেওয়া আছে, তাই না? তো আমাকে এখন বসাতে হবে কি, যে এইখানে হ্যাভ আছে, হ্যাভ টু এইভাবে ধরতে হবে এখন। কেন? মাঝে নট ঢুকে গেছে। তো আমাকে এখন এইটা আর এইটা মিলে, সরি, এইটা আর এইটা মিলে ধরতে হবে। হ্যাঁ, এইটা আর এইটা মিলে ধরতে হবে। এই যে এখানে আছে হ্যাভ, এইখানে এই দুইটা মিলে আমাকে ধরতে হবে। তো এই দুইটা আছে থাকার কারণে আমরা কি বসাবো, এইখানে বসাবো হচ্ছে ডু। এখানে কি বসাবো, ডু বসাবো। আর এখানে নট আছে, তাই আমরা আর এখানে নটটা বসাতে পারছি না। এখানে কি আছে, দে, দেন আমরা এখানে দে বসায় দিব। মানে দুই পাশে নেগেটিভ করা যাবে না, এটা হচ্ছে ইংরেজদের সিস্টেম যে দুই পাশে নেগেটিভ করা যাবে না। তবে একটা কথা, হ্যাঁ, আমরা ডিডেন্ট দেখি আমাদের বইগুলোতে, তাই না? তো ডিডেন্ট শব্দটা কিন্তু আমরা যেহেতু IELTS পড়ছি না, আমাদের জবের সেক্টরে এটা কাজে দেয়। তো সেই ক্ষেত্রে কিন্তু ডিডেন্টটাকে আমাদের এইভাবে, সরি, হ্যাডেনটাকে কিন্তু আমাদের এইভাবে লেখা থাকে, হ্যাডেনটা কিন্তু এইভাবে লেখা থাকে। জব সেক্টরে আসলে এটা না ধরলেও আপনার IELTS সেক্টরে এটা খুবই ভালো করে ধরবে। সো এই জায়গাগুলোতে একটু ভালো করে লক্ষ্য করতে হবে। আমি যখন পড়াচ্ছি তখন এই জিনিসগুলোকে একটু উল্লেখ করেই পড়াচ্ছি। আচ্ছা, আসি এবার এম থাকলে কি হবে, এই জিনিসটা নিয়ে আমাদের ভিতরে অনেক কনফিউশন আছে যে এম থাকলে কি হবে। যেমন এইখানে আমরা দেখতে পাচ্ছি একটা এম আছে, আই এম ইয়োর, কি বলছে, আই এম ইয়োর ওয়েল উইশার্স, ওয়েল বানানটা ভুল আছে, ওয়েল উইশার্স। তারপর কি আছে, আই এম লেট, এই যে এখানে এম আছে, এখানেও এম আছে। যদি আমাদের এরকম এম থাকে তাহলে আমাদেরকে আমরা দুইটা জিনিস দিতে পারি। একটা হচ্ছে AINT, এই যে অ্যান্ট, বুঝে গেছে? মানে নেগেটিভ হইলে AIN এটা বসবে, আর AIN এই যে টি নেগেটিভই যাবে, সমস্যা নাই। আচ্ছা, নেগেটিভই অ্যান্ড, অথবা আমাদের আরএন্ট এটা বসবে, অথবা আমাদের আরএন্ট মানে ARENT এটা বসবে। হ্যাঁ, এই দুইটার মধ্যে একটা বসবে। তো এখন আমাদের অনেকেরই প্রশ্ন আছে, যদি দুইটাই অপশনে থাকে তাহলে কোনটা? দুইটাই অপশনে থাকলে আরএনটা বসবে, অ্যানটা বসবে না। দুইটা অপশনে থাকলে কোনটা বসবে? আরএনটা বসবে, অ্যান বসবে না। সো এটাও মাথায় রাখতে হবে, এইটাও কিন্তু মাথায় রাখতে হবে। বারবারই বলছি, এই ভুলগুলো করা যাবে না। যদি বেশিরভাগ ক্ষেত্রে একটা থাকে, কিন্তু প্রশ্নকর্তা যদি একটু চালাক হয় তো সেই ক্ষেত্রে কিন্তু প্রশ্নকর্তা এইটা এবং এইটা দুইটাই কিন্তু আপনাদেরকে দিয়ে দিবে। সো দুইটার ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে। তো আসি আমরা একটু দেখি, এখানে কি আছে, এম। তাহলে আমি এখানে যে কোনো একটা, আমি আরেন্টও দিতে পারি, আরেন্ট। আর এখানে কি আই, এখানে আই বসবে, সবগুলাতে আই বসবে, কারণ আয়ের সাথেই তো এম হয়, তাই না? আয়ের সাথে এম হয়, তার মানে আরেন্ট আই। তবে অ্যান্ড আইও দেওয়া যায়, আরেন্ট আই, তারপরে এম আই, মানে কি বলে,
তার মানে এটাও দেওয়া যায়। হ্যাঁ, এখন আমি এখানে আরেন্ট লিখলাম। এখন কথা হচ্ছে এইটা যদি নেগেটিভ পজিশনে থাকতো, আমরা যদি এই পাশে একটা সেন্টেন্স লিখি যে এটা যদি নেগেটিভ পজিশনে থাকতো, যে এইখানে আমি বলতেছি যে আই এম নট ইউর ফ্রেন্ড, আই অ্যাম নট ইউর ফ্রেন্ড, আমি তোমার ফ্রেন্ড না, কমা ড্যাশ অ্যান্ড ফুল স্টপ। ওকে, সরি প্রশ্নবোধক চিহ্ন। এখন কথা হচ্ছে যে আমরা এটাকে কি করবো, এখানে তো নট আছে তাই না, সো এখানে এম নিয়ে আসবো, এখানে আর অন্য কোনো কিছু বলবে না, এম আই, মানে নট তো আছে, আবার তো নট বসানো যাবে না, তাই এম আই। বোঝা গেছে? এই জন্য আমি শুধুমাত্র বললাম যে এম থাকলে কি হবে, এম থাকলে আরেন্ট হবে, এটা বললাম। আর যদি এম নট থাকে তাহলে তো এমই বসবে, ওইখানে আবার অন্য কোনো কিছু বসা যাবে না, আর আইও বসানো যাবে না, এবার ভুল করা যাবে না, হ্যাঁ, অ্যান্ড আইও বসানো যাবে না। তো এইটা ছিল ট্যাগ কোশ্চেনের একটা রুলস। আচ্ছা, এইখান থেকে আমরা ট্যাগ কোশ্চেনের যে সমস্যার সম্মুখীন হই, এই সমস্যাটা এখন আমি সমাধান করব। আচ্ছা, যদিও সেটা একটু অ্যাডভান্স লেভেলে চলে যাবে, যাক, কিছু জিনিস যাওয়াটা খুবই বেটার, কারণ হচ্ছে আমাদের বইগুলো আমাকে কিছু জিনিস যাইতে দেয় না, আর যাইতে না দেওয়ার কারণে আমি পরীক্ষার হলে বলি যে আমি তো বই থেকে পড়ে আসছি এইটা, সো এইটাই তো কারেক্ট হওয়ার কথা, বাট আপনার বই কতটা কারেক্ট এইটাও তো কথা। পৃথিবীর এমন কোনো বই নাই যে বইকে বলা যায় যে 100% কারেক্ট। আমরা যারা ইংরেজিতে বাংলায় পরীক্ষা দিচ্ছি, অনেক বই কিন্তু দাবি করে আমাদের 70%, 80%, 90%, 100%ও কমনের দাবি করে। অনেকেই হচ্ছে দেখা যাচ্ছে যে সাধারণ জ্ঞানের পরীক্ষা হচ্ছে, সাধারণ জ্ঞানের পরীক্ষা তো এর আগে 100% দাবি করেছে যে আমাদের 100% কমন কোশ্চিন আসছে আমাদের বই থেকে। ভাই, এত কোশ্চিন থাকলে 100% কমন আসে, কিন্তু এমন কোনো বই দেখা যাবে না যেখানে মানে ইংলিশ বই দেখা যাবে না সেখান থেকে বলা হয় যে 100% প্রশ্ন কমন আসছে, এটা বলা যায় না। 90%, 80% কোশ্চিন কমন আসছে এই বই থেকে, এগুলা বলতেই আমরা পারি না। কেন বলতে পারি না? কারণ সমস্যা আমাদের বইয়ের মধ্যেই আছে, তো পাই না, এই জন্য পারি না। ঠিক আছে? আচ্ছা, কমন আসবে না, প্রথম কথা হচ্ছে কমন আসবে না, এখান থেকে অ্যাডভান্স কিছু জিনিস শিখে নিতে হবে। ইম্পারেটিভ সেন্টেন্স, এইখানে আসলে আমি চেষ্টা করছি যে পুরো 100%টাই যাতে আমাদের আসে, পুরো 100%টা আসে এখান থেকে। আচ্ছা, ইম্পারেটিভ সেন্টেন্স, এখন কথা হচ্ছে যে ভার্ব দিয়ে শুরু হলে, হ্যাঁ, এইটা আমি একটু অন্য কালার দিয়ে লিখি তাহলে হচ্ছে বোঝা যাবে। এটা হচ্ছে ভার্ব দিয়ে শুরু হলে আমরা কি লিখব? ওন্ট ইউ। কোনো একটা সেন্টেন্স যদি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে আমরা কি লিখব? ওন্ট ইউ। আচ্ছা, এটাও একই জিনিস, ভার্ব দিয়ে শুরু হলে, ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ, ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ। এখন কথা হচ্ছে এইটা কিন্তু এইখানে না বোধক থাকতে হবে, মানে এইটা, এই যে এইটা কিন্তু না বোধকের ক্ষেত্রে, মানে না বোধক সেন্টেন্সের ক্ষেত্রে, কি বোধক? না বোধক সেন্টেন্স মানে হচ্ছে নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা উইল ইউ দেবো, মানে এখানে নটটা থাকবে, আমরা এখানে উইল ইউ দেবো। ঠিক আছে? আর এইটা কি ভার্ব দিয়ে শুরু হবে কিন্তু কোনো নট থাকবে না, সেই জায়গাতে আমরা ওনটা দেবো। আমরা ওই যে বলছিলাম না যে ওই পাশে যদি পজিটিভ হয় তাহলে এই পাশে নেগেটিভ, এই পাশে নেগেটিভ হলে ওই পাশে পজিটিভ, তাই না? এরকম। তো ওই পাশে যদি পজিটিভ থাকে, ভার্ব দিয়ে শুরু হলে উইল ইউ। আবার লেট হিম, হার, দেম, এগুলো থাকলে তো আমরা সবাই জানি এগুলো পজিটিভ সেন্টেন্স। লেট হিম দিয়ে পজিটিভ সেন্টেন্স গঠিত হয়, লেট হার দিয়ে পজিটিভ সেন্টেন্স গঠিত হয়, লেট দেম দিয়ে পজিটিভ সেন্টেন্স গঠিত হয়। অ্যান্ড এগুলো থাকলে আমরা উইল ইউই দিব, এটার কোনো পার্থক্য নাই। কিন্তু এইখানে আমরা লেটস অ্যান্ড লেট আস, এই দুইটা আসলে কাউকে মানে কাউকে অফার করা বোঝায়। কি করা বোঝায়? অফার করা বোঝায়। আর এই আস মানে হচ্ছে উই, এই আস মানে হচ্ছে কি, এই আসের সাবজেক্ট কি? উই। এই আসের সাবজেক্ট কি? উই। তো এই থাকার কারণে শ্যাল, আর এই আসের জন্য উই। আমরা সবাই জানি ইম্পারেটিভ সেন্টেন্সে কি উজ্জ থাকে? ইউ উজ্জ থাকে, তাই না? তাই প্রত্যেকটাতে ইউ আছে। ইম্পারেটিভ সেন্টেন্সে কি উজ্জ থাকে, মানে কি দেখা যায় না চোখ দিয়ে, সেটা হচ্ছে ইউ। ইউটা দেখা যায় না, তো এইখানে আমরা এই জন্য ইউটাকে লিখছি। কেন ইউ লিখছি এটাও কিন্তু উল্লেখ, যে আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যে ইউটাকে দেখতে পাই না, যার কারণে ইউটা এখানে যুক্ত করছি, কিন্তু এইখানে উই যুক্ত করব, কারণ আমাদের তো এখানে আসলে সাবজেক্ট নাই, আমাকে সাবজেক্ট একটা তো ধরে নিতে হবে। লাইক দ্যাট, আমরা যদি নিচের কোশ্চেনটার দিকে একটু লক্ষ্য করি, ডোন্ট ফরগেট মি, আমাকে ভুলে যেও না, এইখানে নট আছে, আর এখানে তো ইউ নাই, মানে সাবজেক্ট নাই। এখানে কি সাবজেক্ট আছে? সাবজেক্ট নাই, তাহলে আমাকে একটা সাবজেক্ট ধরে নিতে হবে, তো সেই ক্ষেত্রে আমরা ইউ সাবজেক্টটাকেই ধরতে পারবো। এখানে যেহেতু ডোন্ট আছে, সো আমি এই এইটাকেই নিয়ে যাব যে ডু, ও সরি সরি ডু না। আচ্ছা, এইটা ইম্পারেটিভ সেন্টেন্সে, তো ইম্পারেটিভ সেন্টেন্সে ডু না,
এইখানে আসলে নেগেটিভ লেখা আছে, আমরা যখন বললাম যে ভার্বেন দিয়ে শুরু হবে কিন্তু সেটা নেগেটিভ মানে না বোধক আছে, সেই ক্ষেত্রে আমরা উইল ইউটাকে যুক্ত করব। উইল ইউ, এখানে প্রশ্নবোধক দিলাম, হ্যাঁ ছোট জায়গা হয়ে গেছে তো এই জন্য ওই পাশে দিয়ে দিলাম উইল ইউ। আচ্ছা, গিভ হিম আ রিং, এইখানে আমরা যদি একটু ভালো করে লক্ষ্য করি, গিভ হিম আ রিং, আচ্ছা এইখানে একটু আমাদের প্রবলেম আছে, তবে আমরা প্রবলেমটাকে আপাতত পজিটিভ সাইড দিয়ে ধরবো, পরে আমরা নেগেটিভ সাইড দিয়ে ধরবো। ধরলাম এই রুলস অনুযায়ী যে ভার্ব দিয়ে শুরু হয়েছে এবং এখানে কোনো না বোধক নাই, তো সেই ক্ষেত্রে আমাদের ওন্ট ইউটাকেই কিন্তু এখানে বসাতে হবে, ওন্ট ইউটাকে এখানে বসাতে হবে, তাই না? এটাই তো আমরা আমাদের বইয়ে শিখে আসছি, তাই না? মানে এই যে ভার্ব দিয়ে শুরু হইলে কি বসাতে হবে এবং নেগেটিভ যদি না বোঝায় তাহলে আমাদের বই আসলে কী শেখাচ্ছে আমাদেরকে? ওন্ট ইউ। ভুল, বোঝা গেছে? এখানে একটু লক্ষ্য করতে হবে, আমি যদি কাউকে আদেশ করি, আমি যদি কাউকে কি করি? আদেশ করি। আদেশ বুঝে তো? রিকোয়েস্ট না, কাউকে রিকোয়েস্ট করা বোঝাবে না, রিকোয়েস্ট প্লিজ কাইন্ডলি এগুলো থাকলে রিকোয়েস্ট। আদেশ বলতে এই যে এখানে আমি বলছি গিভ হিম আ রিং, তাকে রিংটি দিয়ে দাও, এটা উপদেশও না কিন্তু, এটা সরাসরি আদেশ। এরকম যদি সরাসরি আদেশ করা হয় তো সেই ক্ষেত্রে এই জায়গাটাতে উইলি বসবে, উইলি বসবে এবং এখানে যেহেতু মানে ইউটা উজ্জ্ব আছে তাই ইউটা বসবে। আমরা সবাই জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স কত প্রকার। যদি আমরা বলি যে ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে 4 প্রকারের, মানে মূলত 4 প্রকারই আমরা ধরি, একটা হচ্ছে আদেশ, একটা হচ্ছে উপদেশ, একটা হচ্ছে নিষেধ, আর একটা কি? অনুরোধ, তাই না? সো এর মধ্যে আদেশ যেটা যেটা আদেশ, সেই আদেশের ক্ষেত্রে আমাদের একটা ক্লাস হয়েছে কিন্তু এই যে এই বিষয়ের উপরে, যে কোনটা আমরা কখন ইম্পারেটিভ সেন্টেন্স কোনটা কখন কিভাবে ধরবো, এটা কিন্তু আমরা দেখাইছি। তো এই যে ওন্ট, এই ওনটা কিন্তু এখানে বসবে না, উইল ইউটাই বসবে। আমাদের বইয়ে যেটা দেওয়া আছে ওন্ট, এইটা আসলে সিস্টেমটা ভুল, বোঝা গেছে? এগুলো আসলে বুঝতে হবে। এখন আমি এটা কই পাইলাম? আমি যখন এটা বইয়ে দেখলাম তখন আমি টোফেল খুঁজলাম, টোফেল খুঁজে আমি দেখলাম না, এটা উইল ইউ, কারণ আমি পড়ে আসছি কিন্তু উইল ইউ, আর সিস্টেমে কিন্তু পড়ে আসছি যে এখানে জোর দেওয়া প্রদান করা। আমাদেরকে আসলে এতটা স্পেসিফিকভাবে বলেনি যে আদেশ করা, আমাদেরকে বলেছে কোনো জিনিসের উপরে জোর দেওয়া বোঝাইলে উইল ইউ, বাট এটা আদেশ করা বোঝাচ্ছে, আদেশের ক্ষেত্রে উইল ইউই বসবে। তার মানে এখানে লিখতে হবে একটা জিনিস একটু নোট করে নিতে হবে, যে আদেশ দেওয়া বোঝাইলে আদেশ দেওয়া বোঝাইলে বোঝালে, হ্যাঁ আদেশ দেওয়া বোঝালে উইল ইউ বসবে, উইল ইউ বসবে। আদেশ দেওয়া বোঝালে কি বসবে? আদেশ দেওয়া বোঝালে উইল ইউই বসবে। তো এই সেন্টেন্সটা কিন্তু আদেশ দেওয়া বোঝাচ্ছে, এই সেন্টেন্সটা কিন্তু আদেশ দেওয়া বোঝাচ্ছে, বুঝে গেছে? আচ্ছা, লেটস গো টু পিকনিক, চলো আমরা পিকনিকে যাই, এটা কি আমাকে অফার করছে না? অফার করলে কি হবে? শ্যাল বসবে, তো এখানে শ্যাল বসলো, এখানে শ্যাল বসলো। আর এই লেটস মানে কি? এই ইউ আস এর সাবজেক্টিভটা কি হবে? উই, শ্যাল উই। আর এখানে আমরা প্রশ্নবোধক চিহ্নটা এইখানে বসালাম, হ্যাঁ। তো যেটার ঘটনাটা আমরা এখানে দেখতে পাচ্ছি, যে ঘটনাটা আসলে এইখানে আমি যদি কোনো একটা কিছু দিয়ে আদেশ করা বোঝাই তো সেই ক্ষেত্রে আমার উইল ইউটাই বসছে। আমার কিন্তু মানে বসার কথা ছিল ওন্ট ইউ, আমার কিন্তু বসার কথা ছিল কি? ওন্ট ইউ, কিন্তু আমার এখানে বসছে কি? উইল ইউ। কেন? কারণ এটা আসলে আদেশ করা বোঝাচ্ছে, আদেশ না করা বোঝাইলে সেই ক্ষেত্রে আমরা ধরবো, ঠিক আছে? আদেশ না করা বোঝাইলে সেই ক্ষেত্রে আমরা উইল ধরবো। এখন ঘটনা হচ্ছে, ও আচ্ছা, তারপরে উইল কোনটা আসলে আছে? আসলে খুবই কম এরকম এক্সাম্পল আছে, উইলের ক্ষেত্রে খুবই কম এক্সাম্পল আছে, যেটা আসলে খুঁজে পাওয়াটা একটু টাফ। তা আসি, টাফও না। আচ্ছা, এখানে লক্ষ্য করি, আমরা যদি এখন ওই যে আমাদের বইয়ের রুলসে পড়তে যাই তাহলে কোনটা রাইট? আমরা যদি আমাদের বইয়ের রুলসে পড়তে যাই তাহলে কোনটা রাইট? মানে ভার্ব দিয়ে শুরু হইলে, ভার্ব দিয়ে শুরু হইলো কিন্তু সেটা নেগেটিভ না, কিন্তু সেটা নেগেটিভ না, ভার্ব দিয়ে শুরু হইলো কিন্তু সেটা নেগেটিভ না, তো সেই ক্ষেত্রে আমরা কিন্তু কি বসাই? ওন্ট ইউ, সরি ওন্ট ইউ, এটাই তো বসায়, তাই না? আচ্ছা, এখন আমার কথা হচ্ছে ক্লোজ দ্য ডোর, এটা আদেশ করা বোঝাচ্ছে না? এই আদেশ করলাম ক্লোজ দ্য ডোর, ক্লোজ দরজাটা বন্ধ করো তো, এটা কি উপদেশ বোঝাচ্ছে যে এই তোমাকে দরজা বন্ধ করতেই হবে এরকম বোঝাচ্ছে? নাকি এটা আমাকে বলছে ইউ হ্যাড বেটার টু ক্লোজ দ্য ডোর এরকম বলছে?
ইউ হ্যাড বেটার ক্লোজ দ্য ডোর মানে হচ্ছে তোমাকে মানে তোমার বন্ধ করা উচিত, এটা কিন্তু আদেশ, ঠিক আছে। তো এখানে বলছে শুধু ক্লোজ দ্য ডোর, ভার্ব দিয়েই শুরু হয়েছে এবং সেটা কি বলছে, বলো এটা কি হবে। তো আমি তখন এটা কি করলাম যে এটা আদেশ করা বোঝাচ্ছে, আদেশ করা বোঝালে উইল ইউ, আদেশ করা বোঝালে উইল ইউ, আমার বই সিস্টেমে গেলে ওন্ট ইউ। তাই আমি একটু বই সিস্টেমকে অ্যাভয়েড করব, আমি একটু কি বই সিস্টেমকে অ্যাভয়েড করব। সো এই জায়গাতে বই সিস্টেমটা শুধুমাত্র অ্যাভয়েড হবে, এটা মনে রাখতে হবে। তো এইটা মনে রেখে আমরা উইল ইউটাকে অ্যান্সারে ফেলবো। এখন হয়তো আমাদের বইগুলোতে লেখা আছে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলেই উইল ইউ বসাও, নেগেটিভ না থাকলেও চলবে না, এইগুলো আসলে ভুল সিস্টেম। তো আমি যদি কোনো আদেশ করা বোঝাই এরকম করে আমরা বসাবো, ঠিক আছে। আর উপদেশ, যদি আমাকে বলা হয় যে উপদেশ, এইখানে যদি আমি বলি যে এখানে আমি যদি এখন এই সেন্টেন্সটা লেখা থাকে ইউ হ্যাড বেটার, এই ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই যে এই ক্ষেত্রে কিন্তু আমরা ইউটাকে দেখতে পাচ্ছি, তাই না। তো আমাদের বসানোটা কিন্তু সহজ, ইউ হ্যাড বেটার টু গো আউট। এখন আমাদের এইখানে লক্ষ্য করলাম যে আমাকে এখানে আদেশ করা বোঝাচ্ছে না, এইখানে আমাদের উপদেশ করা বোঝাচ্ছে, যদিও এখানে ইউটা দেখা যাচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাবে না। আচ্ছা, ইউ হ্যাড বেটার টু গো আউট, তোমার বাইরে যাওয়া উচিত। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি ভার্ব দিয়েই শুরু হইতো, এটা আসলে ভার্ব দিয়েই শুরু হইতো যদি ইউটা না থাকতো। সো এখানে ইউটা দেখা যাচ্ছে, সো আমরা দেখতে পাচ্ছি আচ্ছা ঠিক আছে, এটা কিন্তু আদেশ করা বোঝাচ্ছে না, এটা উপদেশ দেওয়া বোঝাচ্ছে যে তোমার বরং বাইরে যাওয়া উচিত, হ্যাড বেটার মানে বাইরে যাওয়া উচিত। তো সেই ক্ষেত্রে আমরা ওনটাকে ইউজ করব, সেই ক্ষেত্রে আমরা ওনটাকে ইউজ করে, ইউ আছে, ইউ তো এখানেই আছে, সো ইউটাকে ওইখানে নিয়ে যেয়ে বসিয়ে দিব। তো বোঝা গেছে কি মানে কাহিনীটা কি, আমাদের বইগুলো আমাকে কে শেখাচ্ছে, এই কাহিনীটাকে আমরা বুঝতে পারছি এখন, তাই না। যে হ্যাড বেটার দিয়ে করা হইলে তখন আবার ওন ঠিকই বসছে, কাহিনী কি, কনফিউশনটা এখানেই ছিল আমাদের, ম্যাক্সিমাম কনফিউশন আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের মধ্যেই থাকে। যেমন এখানে আমি বলছি লেটস গো টু দ্য পার্ক, চলো পার্কে যাই, এই আস মানে তো অবশ্যই, লেটস মানে কি কাউকে আমার মানে অফার করা, চলো পার্কে যাই, এটা বলা হয় অফার করা। তো এই যে অফার করা বোঝাচ্ছে লেটস, তার মানে শ্যাল বসবে, তাহলে কোনটাতে শ্যাল আছে, এই যে শ্যাল আছে, আর এখানে আস মানে কি উই, এই যে উই, ব্যাস আমাদের বসে গেল। আর আছে, আচ্ছা আচ্ছা আছে, আচ্ছা এইখানে একটা আছে, আর কি আচ্ছা পাস মি দ্য সল্ট, আমাকে সল্টই দাও, এই আমাকে সল্টই দাও, এইটাও আদেশ করাই বোঝাচ্ছে, এটা তো উপদেশ বোঝাচ্ছে না। তুমি কাউকে সল্ট দিতে বললাম আমি, আর সে কি এটা উপদেশ ধরে নিল না, এটা আদেশই বোঝাচ্ছে। সো আদেশ বোঝাইলে আমরা ওন্ট ইউটাকে কোটাটা দাগিয়ে দিব, সরি উইল ইউটাকে দাগিয়ে দেবো, সরি উইল ইউটাকে দাগিয়ে দেবো। আদেশ না বোঝাইলে ওনটাতে যাব, আদেশ না বোঝাইলে ওনটাতে যাব, এটা আদেশ বোঝাচ্ছে। দেখবো উপদেশ বোঝাচ্ছে কিনা, কি বোঝাচ্ছে কিনা, উপদেশ বোঝাচ্ছে কিনা, উপদেশ বোঝাইলে আমরা ওনটে যাব, তাই ওইখানে লিখে রাখবো উপদেশ বোঝাইলে ওন্ট, আদেশ বোঝাইলে উইল ইউ। বোঝা গেছে কি, উপদেশ বোঝালে ওন্ট, আমরা আরেকটু সাজিয়ে দিব, উপদেশ বোঝালে ওন্ট, আদেশ বোঝালে উইল ইউ, এরকম। আমরা আরেকটু নেক্সটে যাই, ইউজ টু অ্যান্ড অট টু দিয়ে আমাদের যে সমস্যাটা তৈরি হয়েছে যে ভাই কখন কোনটা বসাবো, তাই না। ইউজ টু থাকলে এবং অট টু থাকলে আসলে কোনটা, ইউএসটির ক্ষেত্রে আমরা দুইটাই বসাতে পারি, ইউজ টু এইখানে থাকলে আমরা ডিডেন্টও বসাইতে পারি, তবে যারা আইএলটিএস দিচ্ছি বা আইএলটিএস শিখছি তারা কখনোই ডিডেন্ট ইউজ করবো না, এটা শুধুমাত্র আমাদের সংক্ষেপের ক্ষেত্রে আমরা ডিডেন্ট ইউজ করছি, সংক্ষেপ করার কারণে আমরা ডিডেন্ট ইউজ করছি, কিন্তু ডিড নট, ঠিক আছে। আচ্ছা যেহেতু এখানে ডিডেন্ট, এইটা আমরা বসাবো, আর তারপরে যে সাবজেক্টটা আছে এখানে সাবজেক্টটা বসাবো, তাই না। তারপরে কি প্রশ্নবোধক চিহ্ন বসাবো। এখন কথা হচ্ছে কখনো কখনো আমরা দেখি যে ইউজড আছে, ইউজই আছে, ইউজ থাকলে কখনো কখনো কিন্তু এইটাই বসায় দেওয়া যায়, মানে যেটা আছে সেটাই বসা যায়, এনটি মানে এই পাশে যদি আমাদের নেগেটিভ থাকে তাহলে ওই পাশে আমরা মানে এই পাশে যদি আমাদের পজিটিভ থাকে তাহলে ওই পাশে নেগেটিভ, তাই আমি এই যে ইজেন্ট বসালাম, হ্যাঁ বসায় তারপরে সাবজেক্ট বসাবো, ব্যাস এরকম আর কি। যাই হোক আমরা উপরের সেন্টেন্সটার দিকে লক্ষ্য করি যে হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, আচ্ছা হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, সে তোমার কাছে প্রতিদিন আসে। আচ্ছা আমি আসলে যেগুলো অর্থ বলছি এগুলো আসলে ভাবার্থ অর্থটা
আসলে শিখতে হয়েছে, কারণ আক্ষরিক অর্থটা আসলে করতে গেলে অনেক সময়ের একটা বিষয় হয়ে দাঁড়ায়, তো এই জন্য আমি আসলে ভাবার্থ অর্থটা বলি। যে কোনো রিটেন এক্সামে ভাবার্থ অর্থের গুরুত্ব সবথেকে বেশি, আর আক্ষরিক অর্থটা দিয়ে সাজাইলে খুবই বিশ্রী লাগে। তো যাই হোক, এটা হচ্ছে আমরা ভাবার্থর কথা বলছি, যে হি ইউজ টু ভিজিট ইউ রেগুলারলি, সে তোমার কাছে প্রতিদিন আসতো, এটা একদম ভাবার্থ অর্থ, একদম অ্যাকুরেট অর্থ, এটাই বলতে গেলে ভাবার্থ অর্থই সুন্দর। আচ্ছা যাই হোক, এখন ইউজ টু যে কথাটা লেখা আছে, এই ইউজ টু থাকার কারণে আমি কিন্তু দুইটাই বসাতে পারি, ডিডেন্টও বসাতে পারি, ডিউজেন্টও বসাতে পারি, যেটাই বসাতে পারি। সো যদি এটা থাকলে এটা দিব অ্যান্সার, এটা থাকলে এটা দিব অ্যান্সার, দুইটা আবার একসাথে থাকবে না, সমস্যা নাই। সো আমি এখানে ডিডেন্টটাই বসাইলাম, অ্যান্ড এখানে কি সাবজেক্ট আছে হি, আর এখানে আমি হিটা বসিয়ে আমি প্রশ্ন এইখানে এটা করলাম। আচ্ছা, ওর টুর ক্ষেত্রে কি হবে? ওর টুর ক্ষেত্রে ওটুর ক্ষেত্রে আমরা যেটা বসাবো, যেটা আছে সেটা, এখানে কোনো ডিডেন্ট টিডেন্ট বসবে না, ঠিক আছে? এইখানে শুধু এখানে আমরা কোনো ডিডেন্ট টিডেন্ট বসাতে পারবো না, এখানে যেটা আছে সেটাই এনটি, জাস্ট ওটা লিখবো এবং লাস্টে এন, আর এখানে অ্যাপোস্ট্রফি দিয়ে এনটি লিখে দিব, অরেন্ট। আচ্ছা, ওন্ট, এটাকে বলা হয় ওন্ট, উচ্চারণ হচ্ছে ওন্ট, এটা ওট টু, এটা ওন্ট টু, ওন্ট আর কি। যাই হোক, এখানে আমরা ওন্টটা লিখবো। সো এখানে ওন্টটা আমরা এখানে লিখে দিই। আচ্ছা, ওন্ট, আর এখানে কি আছে আইটা এখানে চলে যাবে, আই, ব্যাস। এই যে এরকম অনেক ইজিলি কিন্তু, আচ্ছা অনেক ইজিলি, আই থিঙ্ক মনে হয় যে আমাদের মানে ট্যাগ কোশ্চিনও শেষ। এমবেডেড কোশ্চিন নিয়ে আমাদের যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আমি যথেষ্ট পরিমাণে সমাধান করেছি। কারণ হচ্ছে ক্লাস নেওয়ার পরে এসে যখন বলা হবে যে এই প্রশ্নটা এমন কেন, এটা তো এমবেডেড কোশ্চিনের আন্ডারে, গতদিন মানে এর আগে আমি যখন প্রশ্ন সমাধান করছিলাম, তখন একজন বলে উঠছে এটা তো এমবেডেড কোশ্চিন, ওটা রিলেটিভ প্রোনাউন, ওটা এমবেডেড কোশ্চিন না। সবসময় সব কিছুতে এমবেডেড কোশ্চিনকে টানে টানে নিয়ে চলে আসে। আচ্ছা, এটাই ছিল। আচ্ছা যাই হোক, তো এরকম জিনিসগুলোকে আমরা কিন্তু ট্যাগ কোশ্চিন আবার হচ্ছে এমবেডেড কোশ্চিন হিসাবে সাজিয়েছি, যে এগুলো কিন্তু খুবই ইজিলি টেকনিক, এবং এই ইজিলি টেকনিক দিয়েও কিন্তু আমরা সাজিয়েছি, তাই না? এর আগের দিন কিন্তু আমরা ন্যারেশনের যে টেকনিকটা আছে, ন্যারেশন বিশাল বড় ক্লাসকে আমরা কি করেছি, একদম সংক্ষেপে নিয়ে আসার চেষ্টা করেছি 4টা ভাগে ভাগ করে। তার আগেও যখন আমাদের ভয়েস ছিল, আমরা ভয়েসেরকে 3টা ভাগে ভাগ করেছি, তাই না? 3টা ভাগে ভাগ করে একটা ক্লাসেই 3টা ভাগ আমরা শিখে দিয়েছি, মানে রুলস তো আসলে 3টা, রুলস শিখি 20টা। এইখানেও মানে ন্যারেশনেরও রোজ 4টা, শিখি হচ্ছে 20টা 30টা না। আবার এই যে এইখানেও দেখলাম যে আমাদের একটু এমবেডেড কোশ্চেন শিখি একটা, বাট শিখতে হবে 3টা, মানে উল্টা কাহিনীটা উল্টা হয়েছে। আর এই যে এই জিনিসগুলো আসলে সব মোটামুটি বইগুলাতেই আছে, যেটা হচ্ছে ট্যাগ কোশ্চেন মোটামুটি বইগুলাতে আছে, আর আশা করি এগুলো শিখলেই হয়ে যাবে। আমাদের আলাদা করে করে বই লাগবে না, আলাদা কোনো কোনো ক্লেফটোফেল এই সে লাগবে না, এগুলো রাখতে হবে এবং বই থেকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, আর বইয়ের ভুলগুলো নিজে নিজেকে ধরতে হবে। এগুলো পড়লেই কিন্তু বইয়ের ভুলগুলো নিজে নিজে ধরা যায়, এগুলো পড়লেই কিন্তু বইয়ের ভুলগুলো নিজে নিজে ধরতে পারবো আমরা। তো এইগুলো একটু পড়ার চেষ্টা করি, হ্যাঁ? অত সময় কমও যাচ্ছে আমাদের, একটু সময় কিন্তু আমরা পেয়ে যাচ্ছি অন্য কাজের জন্য। সো এই যে এই কাজগুলো বের করতে আমাদের যতটা সময় লেগেছে, আপনাদের ততটা সময় লাগছে না। সো আজকে এই পর্যন্তই। আমার মনে হয় কিছু প্রশ্ন, আরও কিছু প্রশ্ন নিয়ে আসে, প্র্যাকটিস করলে ভালো হইতো। আসলে প্রশ্নটা একটু কম, মানে 3টা 4টা করে প্রশ্ন আসছে, একটু প্রশ্ন এর পরের দিন থেকে আমরা একটু বাড়িয়ে নিব দরকার হয়, মানে অনেকগুলো প্রশ্ন নিয়ে এসে দেখাতে শুরু করলে তখন এটা কারেক্টলি হয়ে যাবে। যাই হোক, এটা এমবেডেড কোশ্চেনের ক্ষেত্রে প্রশ্ন দরকার ছিল আরও বেশি, 3টা না, মানে খুবই কম হয়ে গেছে। এমবেডেড কোশ্চেন প্র্যাকটিস করাইতে হইতো বেশি, কারণ প্র্যাকটিস না করা আসলে ভুলে যাবে। তবে আমরা একটা দিয়ে দেবো, সেখানে ব্যাখ্যা থাকবে, হ্যাঁ, আমরা ব্যাখ্যাতে উল্লেখ করে দেবো, আর একটা পিডিএফ দিয়ে দেবো এটার সাথে। আচ্ছা, আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্তই।